Assalamu alaikum, my dear doctors and my dear colleagues. Welcome to my second session. আমরা বায়োস্ট্যাটিস্টিক্স আসলে একটু কঠিন জিনিস। একটু নেট কানেকশন প্রবলেম হচ্ছিল, তাছাড়া বাসা থেকে আম্মু ফোন দিয়েছিল ঢাকা থেকে। চাইলেও কাটতে পারছিলাম না, অনেক কথা হচ্ছিল। সো একটু লেট হয়ে গেল, আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি আর কি। আর নেটওয়ার্ক আমি কয়েকবার কানেক্ট করার চেষ্টা করছিলাম 10-15 মিনিট যাবত, একটু ডিলে হচ্ছিল, এই জন্য এক্সট্রিমলি সরি। সো আমরা এখন যে টপিকস গুলো পড়বো, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আপকামিং এক্সাম। খুবই ইম্পর্টেন্ট। এতক্ষণ যা পড়েছি সেখান থেকে কিছু আসবে, এখন যা পড়বো এখান থেকে বেশি আসে, এবং প্রত্যেকটা জিনিসের কনসেপশন ক্লিয়ার করে আপনাকে বুঝে যেতে হবে। এটা হচ্ছে আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট। সো এখন একটু চোখ কান সবাই বেশি খোলা রাখতে হবে, কেমন? ঠিক আছে, তাহলে আমি শুরু করি। তাহলে আমাদের সেকেন্ড সেশন শুরু হবে মেজার্স অফ লোকেশন দিয়ে। প্রত্যেকটা স্লাইড, প্রত্যেকটা টপিকস আপনাদেরকে পরীক্ষার আগে দেখে যেতে হবে। এটা হচ্ছে আমার মানে আর্নেস্ট রিকোয়েস্ট, কারণ বায়োস্ট্যাটিস্টিক্স আপনি যদি 5টা থেকে 5টা কোশ্চেনই কারেক্ট করতে পারেন, আপনার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। ঠিক আছে, ওকে। সো মেজার্স অফ লোকেশন। এখন আমরা বায়োস্ট্যাটিস্টিক্সে দুইটা টার্ম পড়ি, লোকেশন অ্যান্ড ডিসপারশন, তাই না? আচ্ছা, হোয়াট ইজ মেজার্স অফ লোকেশন? এটা আমাকে জানতে হবে যে লোকেশন মানে কি, এই টার্মটা কেন আসলো। লোকেশন মানে হচ্ছে, মনে করেন আপনার কাছে 100টা ডাটা আছে, ওই 100টা ডাটাকে একত্রে বলা হয় ডাটা সেট। ওই ডাটা সেটে এক্সাক্ট ডাটা আপনি যেটা চান, দ্যাট মিনস একটা ডাটা, হোল ডাটা সেটে পজিশন অফ এ ডাটা লোকেট করাকেই বলেছে লোকেশন অফ ডাটা। সো পজিশন অফ ডাটা ইন এ ডাটা সেট কম্পেয়ার টু আদার ডাটা ইজ কল্ড লোকেশন অফ ডাটা। আমি একদম সহজ করে বললাম যে পজিশন অফ এ ডাটা ইন এ ডাটা সেট কম্পেয়ার টু আদার ডাটা ইজ কল্ড লোকেশন অফ দ্য ডাটা। এটা যদি বাংলায় একটু উদাহরণ দিয়ে বুঝাই, মনে করেন আপনি একটা পরীক্ষায় বাংলায় পেয়েছেন 95, 95 পেয়েছেন, বাকি সবাই 95+ পেয়েছে। সো আপনি কিন্তু লাস্ট হয়েছেন, আপনার খুশি হওয়ার তেমন কোনো সুযোগ নেই। আপনি বাংলায় 95 পেয়েছেন, দেখেন 95 পেয়েও, 100 থেকে 95 পেয়েও আপনি খুশি হতে পারলেন না, কেন? বাকি সবাই 95+ পেয়েছেন। আবার মনে করেন ইংরেজিতে আপনি অনলি 10 পেয়েছেন, আপনার খুব মন খারাপ, পরক্ষণে আপনি জানতে পারলেন বাকি সবাই 10-এর নিচে পেয়েছে, আপনি খুশি হয়ে গেলেন। এই যে আপনার নাম্বারটা অন্যদের নাম্বারের চেয়ে কোন পজিশনে আছে, এটাই হচ্ছে লোকেশন। তাহলে দেখেন বাংলায় আপনি 95 পেয়েও খুশি হতে পারলেন না, কারণ আপনি জেনে গেলেন সবার চেয়ে আপনার পজিশন নিচে, লোকেশন নিচে, আপনি 95 পেয়েও সবার নিচে, এটি হচ্ছে লোকেশন অফ ডেটা। আবার ইংরেজিতে আপনি 10 পেয়েও সবার চেয়ে আপনার নাম্বারের লোকেশন উপরে, কারণ সবাই 10-এর নিচে পেয়েছে, আপনি অল্পতেও খুশি হয়ে গেলেন, এটা হচ্ছে লোকেশন। ঠিক আছে, হোয়াট আর দ্য টুলস অফ লোকেশন, এটাই পরীক্ষায় আসে। তো আমি লোকেশনের এক্সাম্পলটা বললাম। হোয়াট আর দ্য টুলস অফ লোকেশন? টুলস অফ লোকেশনস এর মধ্যে দেখেন এই যে এইভাবেই আপনাকে পড়তে হবে, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, পার্সেন্টাইল, ডেসেল, কোয়ার্টাইল, প্রত্যেকটা আমি আপনাদের কনসেপশন ক্লিয়ার করে দিব, একটু চোখ কান খোলা রেখে দেখতে হবে। সো মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, পার্সেন্টাইল, ডেসেল, কোয়ার্টাইল, এই চারটে হচ্ছে মেজার্স অফ লোকেশন বা টুলস অফ লোকেশন। ওকে, এখন আসেন হোয়াট আর দ্য মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, মিন, মিডিয়ান, মোড, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, এগুলো হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। সো সবগুলোই কিন্তু তাহলে লোকেশনের মধ্যে পড়ছে। তাহলে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি কি? যে মিন, মিডিয়ান, মোড, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। ওকে, নাও লেটস সি মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। আমরা সেন্ট্রাল টেন্ডেন্সিটা দেখে তারপর আমরা পার্সেন্টাইল, ডেসাইল, কোয়ার্টাইল কি জিনিস আমরা শিখবো। তাহলে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি দেখেন, তাহলে ইট ইজ দ্য মিডল ভ্যালু। সেন্ট্রাল টেন্ডেন্সি ডেফিনিশনটা আমরা যদি একটু দেখি, ইট ইজ দ্য মিডল ভ্যালু or single typical value of a data set which represent the whole data and around which other values of the data set found to cluster. যেতে বললাম, তাহলে it is the middle value or single typical value of data set which represent the whole data. এটা হচ্ছে measures of central tendency. mean কাকে বলবো? এটা হচ্ছে it is the sum of all values divided by total number of observation in data set. মনে করেন 10 জনের আপনি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বা ডাটা পেলেন এতগুলা, সবগুলোরে সাম করেন, যোগ করেন 810, তাহলে 10 দিয়ে ভাগ করেন, এটা হচ্ছে মিন, এটা হচ্ছে অ্যারিথমেটিক মিন। মিডিয়ান কাকে বলবো? মিডল মোস্ট ভ্যালু অফ ডাটা সেট। তাহলে এই যে 1 2 3 4 5,
এই 5 মিডিয়ান কত হবে তাহলে 5 প্লাস 1 ডিভাইড বাই 2 ইকুয়াল টু 3। তাহলে মিডল ভ্যালু অফ এ ডাটা সেট অ্যারেঞ্জড ইন অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডার ইজ কল্ড মিডিয়ান। ঠিক আছে, যখনই আপনার এরকম যদি 1 2 3 4 5 5টা থাকলে কি হয় দেখেন, এই যে দুইটা দুইটা, এই দুইটার মাঝখানে কোনটা মিডিয়ান, তাহলে লাস্ট আর প্রথমটা যোগ করে 2 দিয়ে ভাগ দেন। ঠিক আছে, n মানে 5, n প্লাস 1 ডিভাইড বাই 2, সূত্রটা হচ্ছে n প্লাস 1 ডিভাইড বাই 2 ইকুয়াল টু 3। এটা হচ্ছে মিডিয়ান। মোড কাকে বলবো? ইট ইজ দ্য মোস্ট ফ্রিকুয়েন্ট এন্ড রিপিটেড ভ্যালুস অবজার্ভড ইন ডাটা সেট। ইট ইজ দ্য মোস্ট কমন স্কোর ইন এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এটা সিঙ্গেল বেসে আসতে পারে যে মোস্ট কমন স্কোর ইন এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কাকে বলে, মোড। তাহলে দেখেন এখানে টোটাল কতগুলো ডাটা বেস, 1 2 3 4 5 6 7 8টা ডাটার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বার আসছে 2, এটা হচ্ছে মোড। দিস ইজ দ্য মোস্ট ফ্রিকুয়েন্ট এন্ড রিপিটেড ভ্যালুস অবজার্ভড ইন এ ডাটা সেট। জিওমেট্রিক মিন কাকে বলে? ইট ইজ দ্য nth রুট অফ প্রোডাক্ট অফ অল ভ্যালুস। এই যে যতগুলা ভ্যালু আছে এগুলা সব ভ্যালুর nth রুট। আমি ইকুয়েশনটা দেখাবো। হারমোনিক মিন হচ্ছে ইট ইজ দ্য রেসিপ্রোকাল অফ রেসিপ্রোকালস। যদি পরীক্ষায় সিঙ্গেল বেসটা আসে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য রেসিপ্রোকালস অফ রেসিপ্রোকালস, আপনাকে অ্যানসার দিতে হবে হারমোনিক মিন। যদি আসে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য nth রুট অফ দ্য প্রোডাক্ট অফ অল ভ্যালুস, জিওমেট্রিক মিন। এগুলো কিন্তু সিঙ্গেল বেসে পরীক্ষায় আসে রে ভাই, পড়ে যেতে হবে কেমন। So let's see the equation. দেখেন জিওমেট্রিক মিন ইট ইজ দ্য nth রুট অফ দ্য প্রোডাক্ট অফ অল ভ্যালুস। এই যে দেখেন মনে করেন এখানে 10টা ভ্যালু, সকল ভ্যালুকে আমি যদি মাল্টিপ্লাই করে nth রুট করলে এটা হচ্ছে জিওমেট্রিক মিন। আর হারমোনিক মিন ইট ইজ দ্য রেসিপ্রোকাল অফ রেসিপ্রোকাল। জাস্ট সূত্রটা দেখে রাখেন, সবকিছুর ব্যাখ্যা জানার দরকার নেই। ওকে, এটা হায়ার লেভেলে গেলে আরো ডিটেলস, আমি পুরো পেজটা তুলি নেই, কেটে দিয়েছি, আরো ডিটেলস পড়া লাগবে, দরকার নেই। আপনাকে খালি জানতে হবে হারমোনিক মিন ইট ইজ দ্য রেসিপ্রোকাল অফ রেসিপ্রোকালস ইকুয়েশন টু 1 ডিভাইড বাই 1 বাই x1, মানে প্রথম মানটা 2 নম্বর ডাটা সেট 3 নম্বর ডাটা সেট এগুলো রিভার্স করে সাম আপ করে ইনভার্স রিলেশন হচ্ছে ইট ইজ দ্য রেসিপ্রোকাল অফ রেসিপ্রোকাল হচ্ছে হারমোনিক মিন। ওকে, নাও হোয়াট ইজ পার্সেন্টাইল? ভেরি ইম্পর্টেন্ট। এখন যদি আপনি না বুঝতে পারেন আর জীবনও বুঝবেন না, আমার কথা যদি না শিখতে পারেন তাহলে আর জীবনও বুঝবেন না। তাহলে পার্সেন্টাইলের কনসেপশন জানতে হবে, তারপর ইন্টারপ্রিটেশন জানতে হবে। কনসেপশনটা হচ্ছে আপনার মনে করেন 100টা ডাটা পেলেন আপনি, আপনার হাতে আছে কয়টা ডাটা? 100টা ডাটা। 100টা ডাটাকে আপনাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। ছবিটা খেয়াল করেন, অ্যাসেন্ডিং অর্ডারে যদি আমি সাজাই, এখানে কিন্তু 500 ভ্যালু দেওয়া আছে, আমি এই 500কে আপনি 100 মনে করেন, তাহলে আপনার হাতে 100টা ডাটা আছে, 100টা ডাটাকে আপনাকে অ্যাসেন্ডিং অর্ডারে, মনে রাখবেন পার্সেন্টাইল ডেসিমাল কোয়ার্টাইল তিনটা ক্ষেত্রে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে, মানে নিচ থেকে উপরের দিকে। তাহলে 100টা ডাটা এই যে P1 P2 P3 P4 এরকম করে P19 P100, মানে টোটাল একটা ইমাজিনারি লাইন দিয়ে 100টা ডাটাকে আপনি যদি 99টি ইমাজিনারি লাইন দিয়ে ভাগ করেন, তাহলে প্রত্যেকটা হবে এক একটা পার্সেন্টাইল। ক্লিয়ার? প্রত্যেকটা এক একটা হবে পার্সেন্টাইল। তাহলে গোটা ডাটা সেটকে আপনাকে অ্যাসেন্ডিং অর্ডারের সাথে নাম্বার 1 নাম্বার 2 টোটাল ডাটা সেটকে 100টা সমান ভাগে ভাগ হয়ে গেল কয়টা লাইন দিয়ে? 99 ইমাজিনারি লাইন দিয়ে। এভরি ইমাজিনারি লাইন ইজ এ পার্সেন্টাইল। এই প্রত্যেকটা ইমাজিনারি লাইন হচ্ছে একটা পার্সেন্টাইল। সো আপনাকে কয়টা লাইন কাটতে হলো? 99টা লাইন কাটতে হলো। প্রত্যেকটা লাইন কি এক একটা পার্সেন্টাইল। নামকরণ নিচ থেকে P1 P2 P3 P4 P7 P8 এভাবে P19। এখন ইন্টারপ্রিটেশন কি? ইন্টারপ্রিটেশনটা কি? মনে করেন সাপোজ আপনি আছেন এই P1 এ, তাহলে আপনার নিচে থাকবে 1% ডাটা, আপনার উপরে আছে 99% ডাটা। টোটাল তো আপনার কাছে 100টা ডাটা আছে, তাই না? টোটাল আপনার 100 ডাটা, আপনি আছেন P1 এ। P1 এ মানে হচ্ছে 1% ডাটা আপনার নিচে আর 99% ডাটা আপনার উপরে। ক্লিয়ার? এখন আপনি মনে করেন P4 এ আছেন, তাহলে আপনার নিচে হচ্ছে 4% ডাটা, আপনার উপরে হচ্ছে 96% ডাটা। ক্লিয়ার? আপনি মনে করেন আছেন P99 এ, তাহলে আপনার নিচে আছে 99% ডাটা আর আপনার উপরে আছে 1% ডাটা। ক্লিয়ার? ঠিক আছে, দ্যাট ইজ দ্য ইন্টারপ্রিটেশন। ওকে, এই যে আপনি পরীক্ষায় ইংলিশে আমি বলেছি না 10 পেয়ে মন খারাপ করেছিলেন এবং স্যারকে জিজ্ঞেস করলেন যে স্যার আমার, এখন যদি আপনি স্যারকে জিজ্ঞেস করেন, স্যার আপনি জিজ্ঞেস করলেন স্যার আমার ইংরেজিতে রেজাল্ট কত আসছে, স্যার বললো তুমি তো 10 পেয়েছো, আপনি বলেন স্যার আমার এই রেজাল্টটা পার্সেন্টাইলে বলেন, আমার এই রেজাল্টটা পার্সেন্টাইলে কত, স্যার যদি বলে তুমি P99 এ আছো, তখন কিন্তু আপনি খুশি হয়ে যাওয়ার কথা, কারণ আপনি পরীক্ষায় পেয়েছেন 10, বাট স্যার বলল তুমি P99 এ আছো। দ্যাট মিনস 99% ডাটা, 99% স্টুডেন্টের রেজাল্ট আপনার নিচে। দ্যাট মিনস 10ই আপনার আপনার উপরে আছে একজন, আপনার উপরে আছে 1% ডাটা। ক্লিয়ার? সো আপনার উপরে আছে 1%, সো আপনার রেজাল্ট ইজ ভেরি গুড।
10 পেয়েও আপনার রেজাল্ট ভেরি গুড। আরেকজন মনে করেন বাংলাতে ওই যে বললাম 95 পেয়েছে, 95 পেয়ে আপনি মনে করেন বাংলাতে 95 পেয়েছেন, 95 পেয়ে আপনি আছেন P1-এ, তাহলে আপনার উপরে হচ্ছে 99 জন, আপনি আপনার নিচে আছে একজন, তাহলে আপনার রেজাল্ট ইজ ভেরি ব্যাড, আপনি নাম্বার অনেক বেশি পেয়েও ভেরি ব্যাড। ওকে, এই জন্যই এখন কিন্তু অনেক কিছু যে লো বার্থ ওয়েট বেবি, তারপর আমাদের পেডিয়াট্রিক্সে অনেক কিছুতে আপনার হচ্ছে এই হিসাবগুলা ইনটেউটারিন গ্রোথ রিটার্ডেশন এইসব রিপোর্ট সব পার্সেন্টাইল দিয়ে কিন্তু ক্লিনিক্যাল ইউজ হচ্ছে। ক্লিয়ার? সো আপনি দেখেন যদি এখানে P50 হয়, P50 যেহেতু আমরা 100টা ডাটাকে একটা ইমাজিনারি লাইন দিয়ে ভাগ, মানে 99টা ইমাজিনারি লাইন দিয়ে ভাগ করেছি, এখানে P50 হচ্ছে তাহলে মধ্যক, মিডিয়ান। P50 is equivalent to median, এটাই এখানে দেখানো হয়েছে। দেখেন P1 means 1% data at or below, 99% data above that below. P2 means 2% data at or below and 98% data above that value, কারণ আমি এটাকে 199 এই যে 99 ইমাজিনারি লাইনে ভাগ করেছি। ওকে, P50 means 50% data on either side of that value, so P50 is equivalent to median. ক্লিয়ার? এটা আপনি এইটুক পড়বেন আর হচ্ছে এই ছবিটা দেখবেন, আর আমি যে এক্সাম্পলটা দিলাম এই এক্সাম্পলটা পড়লেই আপনার পার্সেন্টাইলের কনসেপশন ক্লিয়ার। ওকে, ক্লিয়ার? নাও ডেসাইল, সেম ডেসাইলও কিন্তু একই রকম, ডেসাইলও একই রকম, সেম কনসেপ্ট। ডাটাকে আপনি এই অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবেন। টোটাল ডাটাকে ওইখানে আমরা ভাগ করেছিলাম 99 ইমাজিনারি লাইন, ঠিক আছে? এইখানে দেখেন আমি যে বই থেকে এটা নিলাম, পার্সেন্টেজ অফ ডাটা সেট কনসিস্টিং 500 ভ্যালুস, আমি তো 100 দিয়ে দেখাইছি, যদি এটাকে আপনি 500 দেন তাহলে প্রত্যেকটার সাথে 5 গুণ করে দেন, তাহলে P1 মানে হচ্ছে 5% ডাটা আপনার নিচে, বাকি 95% ডাটা উপরে। P2 মানে 10, P3 মানে 15%, P4 মানে 20%, যেহেতু 500 সবগুলোর সাথে, যে P1 মানে 5, P2 মানে 10, P3 মানে 15, এগুলো 5 দিয়ে তখন গুণ হয়ে যাবে, কিন্তু যেহেতু 100 ভ্যালু দেখেছিলাম এখানে 500, তাহলে 5 ইনটু 100 500। ক্লিয়ার? আচ্ছা, এসএলও সেম কনসেপ্ট, আপনাকে ডাটাটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে নিচ থেকে উপরের দিকে। টোটাল ডাটাকে কয়টা ভাগে ভাগ করবেন? 10টা ইমাজিনারি লাইন D1 থেকে D9 দিয়ে টোটাল 10 ভাগে ভাগ করতে হবে। এখন আপনি মনে করেন আপনি D2 তে আছেন, তার মানে প্রত্যেকটা লাইন কিন্তু 10টা ভাগে বা কিনা, আপনি এটা ভুলে যান 500 ভ্যালু, আপনি মনে করেন টোটাল ডাটাটাকে আপনি, আপনার কাছে 100টা ডাটা আছে, আপনি ডেসাইল পড়ছেন, ডেসাইল আপনি বের করবেন, তাহলে 100টা ডাটাকে আপনি 10টা ইমাজিনারি লাইন, 9টা ইমাজিনারি লাইন দিয়ে 10 ভাগে ভাগ করবেন। তো 10 ভাগে ভাগ করলে এই D1 মিনস আপনার 10% ডাটা এর নিচে আর 90% ডাটা আপনার উপরে, আপনি D2 তে মিনস 20% ডাটা নিচে আর 80% ডাটা আপনার উপরে, D3 মিনস 30% ডাটা আপনার নিচে, 70% ডাটা আপনার উপরে। ক্লিয়ার? সো কম্পিউটারে এন্ট্রি দিয়ে আপনি যদি D2 D3 D4 প্রেস করেন, আপনার কিন্তু ডাটা বলে দিবে। এই D1 থেকে D9 এইটার যে ডিফারেন্সটা, এইটার যে গ্যাপটা, এর ভিতরে D1 থেকে D9 পর্যন্ত যতটুকু ডাটা আছে, এটা হচ্ছে ইন্টার ডেসাইল রেঞ্জ বা আইডিআর। ক্লিয়ার? এটা হচ্ছে ইন্টার ডেসাইল রেঞ্জ বা আইডিআর। তো ইন্টার ডেসাইল রেঞ্জ আপনাদের মতো ডিটেইলস আসবে না, এটা একটু সাধারণত যারা এফসিপিএস ফাইনাল পার্ট দিবেন তাদের জন্য লাগে, বা যাদের আপনার থিসিস জমা দিতে হয় তাদের ক্ষেত্রে লাগে। ঠিক আছে? ওকে, সো সেম কোয়ার্টাইল, কোয়ার্টাইলে আপনাকে সেম অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। আপনার টোটাল ডাটাটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে 3টে ইমাজিনারি লাইন Q1 Q2 Q3, এই 3টে ইমাজিনারি লাইন দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে? তাহলে দেখেন এই 100টা ডাটাকে আপনি যদি 3টে ইমাজিনারি লাইন দিয়ে ভাগ করেন, তাহলে 4 ভাগ হয়ে গেল, এক একটা ভাগ 25 করে। তাহলে Q1 এ আছেন মানে 25% ডাটা আপনার নিচে, 75% ডাটা আপনার উপরে। Q2 তে আছেন মানে আপনার হচ্ছে 50% ডাটা আপনার নিচে, 50% ডাটা আপনার উপরে। এগুলো কিন্তু সব এখানে আমি যা যা বলছি এখানেই আছে, কিন্তু দেখবেন মিলিয়ে দেখবেন। এই যে ফার্স্ট কোয়ার্টাইল মিনস 25% ডাটা at or below, 75% ডাটা above that value. Second quartile means 15% data on either side of the value. ঠিক আছে? সেকেন্ড কোয়ার্টাইল মিনস 50% নিচে 50% উপরে। ক্লিয়ার? এই হচ্ছে কোয়ার্টাইল। আর Q1 থেকে Q3 এই দুইটার এই ব্যবধানের ভিতরে যে পরিমাণ ডাটা আছে, এটাও আপনার বের করার অনেক উপায় আছে। এটা হচ্ছে বলে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। তাহলে Q1 মাইনাস Q3 ইকুয়াল টু ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। ক্লিয়ার? সো এগুলো আমরা ডিটেলসে গেলাম না, ডিটেলসে আপনার হচ্ছে পোস্ট গ্রাজুয়েশনের লাগে, আপনাদের আন্ডার মানে এফসিপিএস পাওয়ার পর্যন্ত এইটুকু এনাফ। হোয়াট ইজ পার্সেন্টাইল, হোয়াট ইজ ডেসেল, হোয়াট ইজ কোয়ার্টাইল, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। তাহলে আমাদের লোকেশন মোটামুটি মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, কোয়ার্টাইল, পার্সেন্টাইল, ডেসাইল, এগুলা মেজার্স অফ লোকেশন গুলো আমার মোটামুটি
ক্লিয়ার হয়ে গেল, তাই না? আচ্ছা, নাও মেজার্স অফ ডিসপারশন। তাহলে মেজার্স অফ ডিসপারশন, তাহলে লোকেশন তো আমি ডেফিনেশন আপনাদেরকে বলেছি যে পজিশন অফ ডাটা ইন এ ডাটা সেট কম্পেয়ার টু আদার ডাটা ইজ কল্ড লোকেশন। তাহলে হোয়াট ইজ ডিসপারশন? ডিসপারশনের ডেফিনেশনে যদি আপনি বলেন যে মনে করেন আপনার হাতে 100টা ডাটা আছে, 100টা ডাটা থাকলে দেখতে হবে একটা ডাটা থেকে আরেকটা ডাটার দূরত্ব কত, স্প্রেড কত। এটি হচ্ছে ডিসপারশন বা স্প্রেড, একটা ডাটা থেকে আরেকটা ডাটার যে দূরত্বটা। এটার কিছু মেজার আছে, অ্যাবসলিউট মেজার এন্ড রিলেটিভ মেজার্স। এইভাবে পরীক্ষা আসে, হোয়াট আর দ্য অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন, হোয়াট আর দ্য রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন। অ্যাবসলিউট মেজার গুলো হচ্ছে রেঞ্জ, মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েন্স, ইন্টার কোয়ার্টাল রেঞ্জ, ইন্টারডেসাল রেঞ্জ, কোয়ার্টাল ডেভিয়েট। অলরেডি আমরা আইকিউআর এন্ড আইডিআর বলে ফেলেছি, ঠিক আছে? তাহলে হোয়াট ইজ রেঞ্জ? হোয়াট ইজ রেঞ্জ? রেঞ্জ হচ্ছে মিন থেকে মিন প্লাস মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটাও আপনার বোঝার দরকার নেই, এটা তো একটা ইকুয়েশন। আপনি আগে বুঝেন ডিফারেন্স বিটুইন হাইয়েস্ট এন্ড লোয়েস্ট ভ্যালুস অফ এ ডাটা সেট। আপনার কাছে যে কয়টা ডাটা সেট আছে তার মধ্যে হাইয়েস্ট যে ভ্যালুটা আর লোয়েস্ট যে ভ্যালুটা, ওই দুইটার বিয়োগফলটি হচ্ছে রেঞ্জ। যেমন আমি একটা ছবি দেখাই, এই যে দেখেন রেঞ্জ, এটা হচ্ছে 11 থেকে 18 পর্যন্ত। দেখেন ডাটা মাঝখানে কিন্তু একই রকম ডাটা কতগুলো আছে, তার মধ্যে লোয়েস্ট ভ্যালু হচ্ছে 11, হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 18। তাহলে এই 11 আর 18-র যে এই যে হাইয়েস্ট ভ্যালু এন্ড লোয়েস্ট ভ্যালু যে ডিফারেন্স, এটা হচ্ছে রেঞ্জ। রেঞ্জ ইকুয়াল টু 3। ওকে, এটা হচ্ছে রেঞ্জ। মিন ডেভিয়েশন, এটা কিন্তু বুঝে নিতে হবে, না বুঝলে কিন্তু ঝামেলা পড়ে যাবেন। মিন ডেভিয়েশন, এইখানে ডেফিনেশনটা খেয়াল করেন, আমি ইকুয়েশনটা আঁকাচ্ছি। মিন অফ অ্যাবসলিউট ডেভিয়েশন অফ ইন্ডিভিজুয়াল ভ্যালুস ফ্রম সেন্ট্রাল ভ্যালু। তাহলে সেন্ট্রাল ভ্যালু থেকে ইন্ডিভিজুয়াল ভ্যালুর যে অ্যাবসলিউট ডেভিয়েশন, এটাকে বলেছে মিন ডেভিয়েশন। তাহলে আমরা ইকুয়েশনটা কিভাবে দেখবো? আমরা যদি একটু এখানে ড্র করি, একটু দেখেন, আমি একটু আঁকাচ্ছি। এখানে দেখেন আমি একটা মিন ডেভিয়েশন, আমি জাস্ট একটা ইকুয়েশনটা লিখি। এই যে মিন ডেভিয়েশন, এখানে এটার ইকুয়েশনটা আপনি দেখেন, এখানে এখানে দেখাই আমি। মিন ডেভিয়েশন ইকুয়াল টু, আমরা যদি এখান থেকে দেখাই, মিন ডেভিয়েশন এমডি, এটা পরে মুছিয়ে দিব, অসুবিধা নেই। মিন ডেভিয়েশন ইকুয়াল টু, এখানে একটা দাগ দিলাম, নিচে আমরা টোটাল ডাটা সেট, টোটাল কতগুলো ডাটা আছে আমার হাতে, এখানে সামেশন চিহ্ন, ইন্ডিভিজুয়াল ডাটা মাইনাস অ্যারিথমেটিক মিন অফ ডাটা, দ্যাট ইজ এক্স বার। এটা হচ্ছে মিন ডেভিয়েশনের ইকুয়েশন। এখন মনে করেন টোটাল 500 জন স্টুডেন্ট আপনার ক্লাসে, এন তাহলে এন মানে 500, কতজন স্টুডেন্ট আপনার কাছে? টোটাল 500 জন স্টুডেন্ট আছে। তাহলে এদের মধ্যে অ্যাভারেজ 500 জন স্টুডেন্টের রেজাল্ট পাবলিশ হলো। রেজাল্ট পাবলিশ হওয়ার পরে আপনি দেখলেন অ্যাভারেজ মান হচ্ছে গড়, সবাই মানে অ্যাভারেজ মিন হচ্ছে 60 করে পেয়েছে, 60 পেয়েছে। আর এক্স ইন্ডিভিজুয়াল মনে করেন আপনি পেয়েছেন 70, আপনি পেয়েছেন কত? 70 পেয়েছেন। তাহলে 70 অ্যাভারেজ মার্ক হচ্ছে 70 মাইনাস 60, এটাকে আমরা সামেশন দিলাম। ওকে, ঠিক আছে। তাহলে অ্যারিথমেটিক মিন হচ্ছে 60, আপনি পেয়েছেন 70। তাহলে এইখানে তাহলে বিয়োগ কত? 70 মাইনাস 60 ইকুয়াল টু 10, ইকুয়াল টু প্লাস 10, তাই না? প্লাস 10 না, প্লাস 10, এখানে প্লাস 10। এই যে প্লাস 10, এই প্লাস 10 হলো হচ্ছে ডেভিয়েশন। তাহলে তাহলে এই কত মিন থেকে কত ডেভিয়েশন হয়েছে? এই যে মিন ডেভিয়েশন বলতেছি, মিন অফ অ্যাবসলিউট ডেভিয়েশন অফ ইন্ডিভিজুয়াল ভ্যালুস ফ্রম সেন্ট্রাল ভ্যালু। সেন্ট্রাল ভ্যালুটা মানে মিন। তাহলে মিন থেকে কত ডেভিয়েশন? 10 ডেভিয়েশন। এখন এই 10 ডেভিয়েশন নিচে না উপরে? উপরে, যেহেতু প্লাস। তাহলে মিন থেকে আপওয়ার্ড ডেভিয়েশন, ঠিক আছে? সো মিন থেকে কত বেশি হচ্ছে? 10 বেশি হচ্ছে। এটা হচ্ছে মিন ডেভিয়েশন। তাহলে মিন ডেভিয়েশন হচ্ছে প্লাস 10। ক্লিয়ার? এখন আপনি যদি 50 পান তাহলে হচ্ছে মাইনাস 10। তাহলে মিন ডেভিয়েশন কত? মাইনাস 10। তাহলে হচ্ছে নিচের দিকে।
ওকে, ব্যাকওয়ার্ড ডিরেকশনে ডেভিয়েশন হয়েছে। ওকে, কেউ যদি 60 পায় তাহলে 60 মানে 60, তাহলে মিন ডেভিয়েশন কত? 0। মিন ডেভিয়েশন 0 মানে কিন্তু সে শূন্য পায় নাই, সে পেয়েছে কিন্তু 60। ক্লিয়ার? সো এখন এই 500 জন স্টুডেন্টের রেজাল্ট যদি আপনি সামেশন করে 500 দিয়ে ভাগ করেন তাহলেই কিন্তু মিন ডেভিয়েশন পাওয়া যাবেন। সো মিন ডেভিয়েশন যত বেশি, ডাটা ডিসপারশন তত বেশি। তাহলে মিন ডেভিয়েশন এখানে 10 ডিসপারশন হয়েছে। ক্লিয়ার? মিন ডেভিয়েশন যত কম, ডাটা ডিসপারশন তত কম। ক্লিয়ার? সো মিন ডেভিয়েশনকে সামেট করে আপনি যদি আসলেই যদি 500 জন স্টুডেন্টের রেজাল্ট এভাবে বের করে প্রত্যেকটাকে আবার যোগ দিয়ে সামেট করে এই 500 দিয়ে ভাগ দেন, তাহলে কিন্তু একটা সময় জিরো বেরোবে, একটা সময় জিরো হয়ে যায়। এটা কিন্তু অ্যাবসলিউট। ঠিক আছে? সামেট করে ভাগ করলে মিন ডেভিয়েশন কিন্তু জিরো হয়ে যায়। আপনি করে দেখেন 500 জন স্টুডেন্টের রেজাল্ট। ঠিক আছে? আবার দেখা যায় কখনো কখনো এখানে এটার মাইনাস সাইন চলে আসে। তো যখনই মাইনাস সাইন চলে আসবে তখনই মাইনাস সাইনকে ইগনোর করতে হয়। এই মাইনাস সাইনকে ইগনোর করতে হয়, তাই ইগনোর করলে আপনার অ্যাকিউট রেজাল্টটা পাওয়া যায়। ওই ইগনোর করার জন্য, অ্যাকিউট রেজাল্ট পাওয়ার জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ওই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে দেখেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ইকুয়েশন কিন্তু নাথিং এলস, জাস্ট যদি এটার মান মাইনাস চলে আসে, এটাকে যদি আপনি রুট করে দেন এবং এটা যদি স্কোয়ার হয়ে যায়, এই ইকুয়েশনটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে? সো মাইনাসের ঝামেলা চুকানোর জন্যই কিন্তু ম্যাথমেটিক্যাল প্রসেসের সবচেয়ে স্ট্যান্ডার্ড হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে ইট ইজ সিম্বলাইজড এস এন স্কোয়ার রুট অফ ভ্যারিয়েন্স। এটাই পরীক্ষায় আসছিল, স্কোয়ার রুট অফ ভ্যারিয়েন্স। ক্লিয়ার? তাহলে মিন ডেভিয়েশন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মোটামুটি আমার মনে হয় অনেকে বুঝার কথা। আর ভ্যারিয়েন্স হচ্ছে আমরা এই কিছুই না, জাস্ট এই যে দেখেন এইটুক বুঝেন, ইট ইজ দ্য মিন স্কোয়ার ডেভিয়েশন অফ ইন্ডিভিজুয়াল ভ্যালুস ফ্রম দ্য সেন্টার ভ্যালু, দ্যাট ইজ এসডি স্কোয়ার। আপনি যদি এইটাকে আবার স্কোয়ার করে দেন তাহলে রুট উঠে যাবে, তাহলে থাকবে শুধু ভিতরেরটুকু, এইটা হচ্ছে ভ্যারিয়েন্স। ওকে, তাহলে আমরা যদি একটু দেখি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখি। দেখেন, সরি এটা মুছে দিই। তাহলে দেখেন মিন ডেভিয়েশন আমি আরেকবার এই যে ইকুয়েশনটি দেখাচ্ছি, যে এখানে আপনার সাম অফ, এখানে দেখেন টোটাল, এখানে টোটাল যে ডাটাগুলো দেয়া আছে 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা ডাটা দেয়া আছে, এই জন্য এন হচ্ছে 8। এটা হচ্ছে এক্স হচ্ছে ইন্ডিভিজুয়াল ভ্যালু, আর এটা হচ্ছে গড়। তো এই গড় বের হয়েছে কত? 9। তাহলে এই দেখেন প্রত্যেকটা 8টা ডাটা 9 থেকে, বা এই যে 8টা ইন্ডিভিজুয়াল ডাটা 9 থেকে ভাগ দিয়ে এইটা বের করা হয়েছে। এইটাকে আবার যখন সামেট করা হয়েছে, এই সামেটের মান হচ্ছে 22। 22 কে 8 দিয়ে ভাগ করলে যে 2.75, এটা হচ্ছে মিন ডেভিয়েশন। ওকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই জিনিসটারই, এই যে এটাকেই এটার স্কোয়ার রুট। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই যে এটারই স্কোয়ার রুট। ওকে, তাহলে দেখেন where s equal standard deviation of sample, এটা হচ্ছে সাম, ইচ ভ্যালু এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ভ্যালু, এক্স বার এটা হচ্ছে অ্যারিথমেটিক মিন, এন হচ্ছে টোটাল ডাটা। অ্যাকচুয়ালি n মাইনাস ওয়ান, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু n মাইনাস ওয়ান, কিন্তু এই মাইনাস ওয়ানটা এন দ্বারা আপনার এন দ্বারা ভাগ না করে n মাইনাস ওয়ান দ্বারা ভাগ করে মোর অ্যাকুরেট রেজাল্ট পাওয়ার জন্য এই জন্য আপনার মাইনাস ওয়ান ব্যবহার করা হয়। কিন্তু n দ্বারা ভাগ করলেও কিন্তু হয়, বাট মাইনাস ওয়ান ব্যবহার করে মোর অ্যাকুরেট। যেমন এইখানে আপনার টোটাল 5টা ডাটা এই যে ইন্ডিভিজুয়াল ডাটা অ্যারিথমেটিক মিনের সাথে বিয়োগ দিয়ে স্কোয়ার, দ্যাট মিনস এইটা পেয়ে গেলাম। এইটুকের আবার সাম করা হলো, এইটুকের যদি আপনি সাম করেন, সাম করে আসে হচ্ছে দেখেন যে 4 আর 5 6 হচ্ছে 10, 10 5 মাইনাস 1, এন হচ্ছে টোটাল 5টা ডাটা, আর এই যে 1 বিয়োগ দিলাম, তাহলে 10 ডিভাইড বাই 4 রুট ওভার 2.5 ইকুয়াল টু 1.5। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর ভ্যারিয়েন্স হচ্ছে এইটারে যদি আমি স্কোয়ার করে দিই, এই ভ্যারিয়েন্স হচ্ছে দেখেন এস স্কোয়ার, দ্যাট মিনস রুটটা চলে যাবে, স্কোয়ার করে দিলে ভিতরেরটুকু থাকবে, এই যে ভিতরেরটুকু থাকতেছে এন বা এন মাইনাস ওয়ান। এটা হচ্ছে স্যাম্পল ভ্যারিয়েন্স। পপুলেশন ভ্যারিয়েন্স দরকার নেই, আমাদের স্যাম্পল ভ্যারিয়েন্সটাই দরকার। ক্লিয়ার? সো আমরা এখন দেখব কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন। এটা খুব ইম্পর্টেন্ট, কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন। সো আমরা একটু কোএফিশিয়েন্ট ভ্যারিয়েশন যদি আমরা একটু টেক্সট আকারে দেখি, দেখেন কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশনটা কি, এটা একটু বুঝার জিনিস, না বুঝলে এটা হবে না।
কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন ইকুয়েশনটা হচ্ছে সিভি ইকুয়াল টু এসডি ইন্টু 100 ইন্টু 100 divided by divided by x বার, আমি বারটা দিতে পারলাম না, ডিভাইডেড বাই x বার। ঠিক আছে, এই যে দেখেন এইখানে আমরা যদি ইকুয়েশনটা এই যে দ্যাট মিন্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইনটু 100 ডিভাইডেড বাই x বার, তো অ্যারিথমেটিক মিন, এই জন্য মিন। এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের আপনার ইকুয়েশন। তাহলে আপনি মনে করেন একটা এক্সাম্পল দিই, দুইটা ডাটা সেট, একটা ডাটা সেট এ ইকুয়াল টু তিনটা ডাটা পাইলাম আমরা, 1 2 3। ডাটা সেট এ এর হচ্ছে তিনটা ডাটা, ঠিক আছে, এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মনে করেন ইকুয়াল টু 1। আবার ডাটা সেট বি, এটার মনে করেন তিনটা ডাটা পাইলাম, 101 102 103, এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল টু 2। ক্লিয়ার? দুইটা ডাটা সেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেলাম, আমরা ডাটা সেট দেখলাম। তাহলে এখন আপনি খেয়াল করেন এটার প্রথম ডাটার মিন কত? প্রথম ডাটার মিন বা অ্যারিথমেটিক মিন বা গড় 2, কারণ এই তিনটার যোগফল দিয়ে 3 দিয়ে ভাগ করলেই তো হয়, তাই না? 3 2 5 6, 6 দিয়ে ভাগ 3 দিয়ে 2, তাহলে 2 হচ্ছে প্রথমটার গড় বা মিন। 2 নাম্বার ডাটার মিন হচ্ছে 102। ক্লিয়ার? তাহলে দেখেন একটার মিন 2, একটার মিন 102, দুইটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1, দুইটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেম। ক্লিয়ার? সো দুইটা ডাটা সেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেম। তো আমরা এখন সিভি বের করি। কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্সের ধারণাটা কিভাবে আসলো আমি বুঝাবো আপনাদেরকে। তাহলে সিভি ইকুয়াল টু, আমরা যদি খেয়াল করি তাহলে সিভি ইকুয়াল টু, দেখেন প্রথম ডাটার, আমরা যদি এ এর ক্ষেত্রে প্রথম ডাটার ক্ষেত্রে বলি যে প্রথম ডাটার সিভি, আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 1 ইন্টু 100 ডিভাইডেড বাই অ্যারিথমেটিক মিন হচ্ছে 2, তাহলে 50%, ঠিক কিনা? তাহলে প্রথম 50% পেলাম, তাহলে প্রথম এ ডাটা সেট এর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন পেলাম কত? 50%। এটা হচ্ছে এ সেট, এ সেটের কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন পেলাম 50%। আবার আমরা যদি আবার আমরা যদি বি সেটের ক্ষেত্রে খেয়াল করি, বি সেটের ক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স ইকুয়াল টু এসডি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 ইন্টু, সরি আমার একটু অঙ্ক করতে একটু টাইম লাগছে, কিছু মনে করবেন না, 1 ইন্টু 100 মিন হচ্ছে 102, ঠিক আছে, ইকুয়াল টু, এবার 100 রে 102 দিয়ে ভাগ করলে আসে কত? 0.9%, 0.9%। ঠিক আছে, তাহলে এ হচ্ছে আমরা সেট ডাটা সেট এর আমরা কি পেলাম? কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন পেলাম 50%। ডাটা সেট বি এর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন পেলাম 0.9%। তাহলে দুইটা ডাটা সেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসডি সেম হওয়া সত্ত্বেও কোএফিসিয়েন্ট ভেরিয়েশন ভিন্ন। সো ডাটা সেট এ এর ডিসপারশন দেখেন 50%, আর ডাটা সেট বি এর ডিসপারশন হচ্ছে এটা হচ্ছে রিলেটিভ ডিসপারশন। হ্যাঁ, আমরা রিলেটিভের মধ্যে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন পাইলাম, তাই না? তাহলে এ এর হচ্ছে 50%, বি এর হচ্ছে 0.9%। তাহলে এসডি সেম হওয়া সত্ত্বেও দুইটা ডাটা সেটের ডিসপারশন সেম না, ভিন্ন। কেমনে এটা সম্ভব? যেমন একটা এক্সাম্পল যদি আপনি দেখেন, মনে করেন আপনি আদিমকালে চলে গেছেন, আদিমকালে আপনি ছিলেন 2 টাকার মালিক। আপনি কয় টাকার মালিক? 2 টাকার মালিক। আর আমি আদিমকালে ছিলাম 102 টাকার মালিক। এখন আপনি 2 টাকার মালিক, আপনাকে 1 টাকা দেওয়া হলো, আপনার সম্পদ কিন্তু 50% বাড়ছে। আপনি 2 টাকার মালিক, আপনাকে 1 টাকা আমি দিলাম আরো, তাহলে আপনার 3 টাকা হয়ে গেল। আপনার সম্পদ কিন্তু, আপনি মোট সম্পদ ভাগ ছিল আপনার 2 টাকা, আপনার 1 টাকা দেওয়া মানে আপনি সম্পদ 50% বাড়ছে। আর আমি 102 টাকার মালিক, আমাকে যদি 1 টাকা আপনি দেন, তাহলে আমার সম্পদ কিন্তু বাড়লো 0.9%। ঠিক আছে, 2 আর 102 কেন বললাম? এই যে এটার মিন ছিল 2 আর বি এর মিন ছিল 102। ক্লিয়ার? তাহলে কার শরীরে ফুর্তি বেশি, কার শরীরে স্প্রেড বেশি? আপনার শরীরে, কারণ আপনি 2 টাকার মালিক ছিলেন, আপনাকে আমি 1 টাকা দিলাম, আপনার সম্পদ 50% বেড়ে গেছে, ফুর্তি তো আপনার বেশি।
আর আপনি আমাকে 1 টাকা দিলেন, আমার 102 টাকা, আমার হলো 103 টাকা, আমার সম্পদ তো 50% বাড়ে নাই, আমার 0.9% বাড়ছে। তাহলে ডিসপারশন আমার কম হয়েছে, আপনার ডিসপারশন বেশি হয়েছে, ফুর্তি আপনার বেশি। দিস ইজ দ্য কনসেপ্ট অফ কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন। ঠিক আছে? এবং সবসময় এসডিটাকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে মিনের রেসপেক্টে চিন্তা করতে হবে। ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল যদি আপনি, যেমন একটা গভর্নমেন্ট কোম্পানিতে সবাইকে, এই যে আমাদের, আমরা উপজেলা হেলথ কমপ্লেক্সে আছি, আমাদের সবাইকে মনে করেন হঠাৎ করে ডিজি হেলথ থেকে 25,000 টাকা করে প্রণোদনা দেওয়া হলো সবাইকে। যে সুইপার, তাকেও 25,000 দেওয়া হলো, যে খালা, হালিমা খালা আমাদের এখানে আছে, হালিমা খালাকে 25,000 টাকা দেওয়া হলো, আমাকে 25,000 টাকা দেওয়া হলো। ফুর্তি কার বেশি হবে বলেন? ফুর্তি তো হালিমা খালার বেশি হবে, কারণ হালিমা খালার বেতন 5,000 টাকা, সে 25,000 টাকা প্রণোদনা পাইছে। আর আমার বেতন হচ্ছে 35,000 টাকা, আমি 25,000 টাকা প্রদান হয়েছে। ফুর্তি কার বেশি? ফুর্তি হালিমা খালার বেশি, তাহলে হালিমা খালার স্প্রেড বা ডিসপারশন বেশি, আমার স্প্রেড বা ডিসপারশন কম। এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশনের আপনার কনসেপ্ট। ক্লিয়ার? এই হচ্ছে আমার ডিসপারশন। আমি একটু মুছিয়ে দিলাম। Now we will see probability distribution. Very, very, very important. Probability distribution, features of normal curve. এটি মানে পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। আচ্ছা, probability distribution মানে কি? probability মানে বুঝুন তো, মনে করেন দুইটা ব্যক্তি, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, পার্কে বসে আছে উল্টা হয়ে। মানে নর্মালি তো আমরা দেখি যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পার্কে সামনাসামনি বসে থাকে, কিন্তু দুইজন দুইজনের থেকে মুখ ঘুরায় উল্টা দিকে বসে আছে। তাহলে এটা এর দ্বারা কি বোঝাচ্ছে? যে তাদের মধ্যে সম্ভবত মনোমালিন্য হয়েছে। এটা হচ্ছে প্রবাবিলিটি। ঠিক আছে? সো ইট ইজ দ্য প্যাটার্ন অফ ডিস্ট্রিবিউশন অফ ভ্যারিয়েবল ইন পপুলেশন। প্রবাবিলিটি অফ ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ভ্যারিয়েন্স, ডিস্ট্রিবিউশন অফ ভ্যারিয়েবল ইন এ পপুলেশন। সিম্পলি ইট ইজ দ্য পপুলেশন ডিস্ট্রিবিউশন অফ এ ভ্যারিয়েবল। এই সংজ্ঞাটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে? সো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কয় ধরনের আছে? একটা, এই ক্লাসিফিকেশনটা আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, discrete probability distribution. Continuous মানে it is the probability distribution of continuous random variable, আর discrete মানে it is the probability distribution of discrete random variable. So কি কি আছে? কন্টিনিউয়াস এর মধ্যে নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ, টি ডিস্ট্রিবিউশন, চাই স্কয়ার ডিস্ট্রিবিউশন, এফ ডিস্ট্রিবিউশন, দ্যাট ইজ রাইট স্কিউ ডিস্ট্রিবিউশন, লং নরমাল ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? আর ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মধ্যে হচ্ছে বাইনোমিনাল, পয়সন ডাটা, পয়সন ডিস্ট্রিবিউশন। জাস্ট এক্সাম্পল গুলো একটু রিডিং করতে হবে। নাও লেটস সি নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে জাস্ট বলি যে মনে করেন নর্মাল প্রবাবিলিটি অফ ডিস্ট্রিবিউশন আপনি কিভাবে বের করবেন, বা নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভের ক্রাইটেরিয়া গুলা কি কি হতে পারে। ঠিক আছে? এটা কিন্তু, এই যে দেখেন এই কার্ভটা, এটা কিন্তু অনেকটা হিস্টোগ্রামের মতনই হয়ে গেছে, তাই না? আচ্ছা, তাহলে এটা একটা নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ, এটা একটা নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ। ওকে? আচ্ছা, তাহলে এটা দেখতে কিরকম? ইট ইজ দ্য বেল শেপড কার্ভ। It is the bell shaped curve. আচ্ছা, mean median mode lie centrally. mean median mode lie centrally. এই যে দেখেন এম লেখাই আছে, এন, এটা আসলে এইখানের এক্সাম্পল দেওয়া আছে একটা আঁকিয়ে, মানে 1,000 ডক্টরের যদি আপনি সিস্টোলিক ব্লাড প্রেশার নিয়ে আপনি ডিস্ট্রিবিউট করেন তাদের ডাটাগুলা, তাহলে ফ্রিকোয়েন্সি টেবিল আকারে এবং একটা কার্ভ প্লট করেন, তাহলে কিন্তু আপনার কনসেপশনটা আরো ক্লিয়ার হয়ে যাবে। মনে করেন আমি যদি এখানে একটু দেখাই, জাস্ট জাস্ট মনে করেন আপনি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ সিস্টোলিক ব্লাড প্রেশার ডক্টরস অফ বাংলাদেশ করতে চান, তাহলে আপনি 1,000 ডক্টর সিলেক্ট করলেন। কত ডাক্তার? 1,000। 1,000 ডাক্তার সিলেক্ট করলেন, তাদের আপনি এসবিপি, সিস্টোলিক ব্লাড প্রেশার মেজার করতে চান, সিস্টোলিক ব্লাড প্রেশার মেজার করতে চান। তাহলে আপনি সিস্টোলিক ব্লাড প্রেশার মেজার করলেন, সিস্টোলিক ব্লাড প্রেশার মেজার করে দেখলেন যে 50, একটা 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 ফ্রিকোয়েন্সি টেবিল বানান। মনে করেন এই একটা ফ্রিকোয়েন্সি টেবিল, টেবিলটা আমি এইখানে বানাবো। কোথায় বানাবো? আচ্ছা, এটা মনে করেন একটা ফ্রিকোয়েন্সি টেবিল, এখানেই বানাই। মনে করেন এখানেই বানাই। ঠিক আছে? ওকে, তাহলে
1000 ডাক্তারের আপনি সিস্টোলিক ব্লাড প্রেশার মাপলেন, মেপে 50 জনের, এটা মনে করেন ফ্রিকোয়েন্সি, সরি আমার লেখাটা ভালো হচ্ছে না, 50 জনের আপনি পাইলেন ব্লাড প্রেশার 100 থেকে 110, 200 জনের পেলেন 110 থেকে 120, 500 জনের পেলেন 120 থেকে 130, 200 জনের পেলেন 130 থেকে 140, 130 থেকে 140, আমি জাস্ট কোনো রকম লিখছি। আচ্ছা, আর বাকি 50 জনের পেলেন 140 থেকে 150, 140 থেকে 150। এইটা যে আপনি যে 1000 ডক্টরের আপনি ব্লাড প্রেশার আপনি কি সুন্দর করে আপনি ফ্রিকোয়েন্সি টেবিল আকারে আপনি এক্সপ্লেন করতেছেন, এটি হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এটি হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। সো এটা আমি যদি একটু মুছিয়ে দিই, আমি একটা কার্ভটা আঁকাতে যাচ্ছি। ঠিক আছে, এখন দেখেন, ওকে, এখন একটা নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ কিরকম হবে, এই মনে করেন এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, probability distribution of systolic blood pressure, এটা হচ্ছে মিন, মিডিয়ান, মোড, মিডল পোর্শনে কোনো রকম লিখতেছি, একটু বুঝে নিতে হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা হাইয়েস্ট ভ্যালু আমি তো মুছে দিলাম, একটু আগে চিন্তা করেন, আমি আমি সিস্টোলিক ব্লাড প্রেশার যে মেজার করলাম, হাইয়েস্ট ভ্যালু পেয়েছিলাম, লোয়েস্ট ভ্যালু পেয়েছিলাম 100, আর হাইয়েস্ট ভ্যালু পেয়েছিলাম 150। ঠিক আছে, 150 ম্যাক্সিমাম ভ্যালুই কিন্তু পেয়েছিলাম, আমি যে যে 500 জনের দেখালাম, ম্যাক্সিমাম ভ্যালুই কিন্তু পেয়েছিলাম 500 জনের 120 থেকে 130, এই 120 থেকে 130 কিন্তু এখানে, এই জন্যই বলা হয়েছে মিন মেডিয়ান মোড, এই মিডল ভ্যালুটা সেন্ট্রালি লাই করে। লোয়েস্ট ভ্যালু 100, হাইয়েস্ট ভ্যালু 150, 500 জনের যে মাপলাম আমি, ঠিক আছে, 1000 জনের যে মাপলাম আমি, হাইয়েস্ট পেয়েছিলাম 150, লোয়েস্ট পেলাম 100, আর ম্যাক্সিমামের কিন্তু মানে 500 জন, 1000-এর মধ্যে 500 জনের কিন্তু পেয়েছিলাম 120 বা 130-এর মধ্যে, যে ছবিটা আপনাদেরকে একটু আগে দেখালাম। ঠিক আছে, তো এটা হচ্ছে মিন মেডিয়ান মোড লাই সেন্ট্রালি, এবং দেখেন গ্রাফটা বাইল্যাটারালি দুই দিকে সিমেট্রিক্যাল, এবং এটা দুইটা ইনফ্লেকশন হচ্ছে, যে একটা এটা একটা, দুইটা ইনফ্লেকশন, এবং এরিয়া অফ কার্ভ উইল বি 1, ভ্যালু অফ মিন মিডিয়ান মোড ইকুয়াল টু 0, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক। তাহলে দেখেন মিন মিডিয়ান মোড coincides or very close to each other and represent the highest point in frequency distribution, দেখেন মিন মিডিয়ান মোডটাকে আপনি ভার্টিক্যাল দেখেন হাইয়েস্ট পয়েন্ট ইন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, এটা রিপ্রেজেন্ট করতেছে। তাহলে 50% ভ্যালুস আর অ্যাবোভ এন্ড 50 বিলো দ্য মিন, বাট ম্যাক্সিমাম ভ্যালুস লাই ইন দ্য মিডল অ্যারাউন্ড দ্য মিন, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু এখানে, আর 50% ভ্যালু হচ্ছে এই যে এখানে দেখেন, অর্ধেক এখানে অর্ধেক এখানে না, 50% ভ্যালুস হচ্ছে অ্যাবোভ মানে এই এই পোর্শনটুকু, আর 50% ভ্যালু হচ্ছে বিলো মানে এই পোর্শনটুকু। ওকে, এটা হচ্ছে মিন। তাহলে 50% ভ্যালুস আর অ্যাবোভ এন্ড 50% ভ্যালুস আর বিলো দ্য মিন, বাট ম্যাক্সিমাম ভ্যালু লাইস অ্যারাউন্ড দ্য মিন। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এখন দেখেন এই যে এই সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচারটাই হচ্ছে এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন প্লাস মাইনাস 1SD 2SD 3SD, তিনটে শিখেন, 1SD 2SD এন্ড 3SD, খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা এইটাতে যাওয়ার আগে, এটা তো একটা নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ, মিস্টার গসিয়ান এটা আবিষ্কার করেন, এই জন্য এটাকে নাম বলা হয় গসিয়ান ডিস্ট্রিবিউশন, এবং এটা দেখতে বেল শেপড, বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, সো ইকুয়াল টু রাইট ইকুয়াল টু লেফট, হাইয়েস্ট পিক পয়েন্ট হচ্ছে, হাইয়েস্ট পিক পয়েন্ট যেটা, এর একদম চূড়ার নিচে হচ্ছে মিন মিডিয়ান মোড একসাথে থাকতেছে, মিনের উপরে 50% ডাটা, মিনের নিচে 50% ডাটা, মিডলে হচ্ছে ম্যাক্সিমাম ডাটা এখানেই থাকবে। মিন প্লাস মাইনাস 1SD কভার 68% ভ্যালু। এখন 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্লাস মাইনাস 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে দেখেন মিন প্লাস মাইনাস 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কভার 68% ভ্যালু, এই দেখেন মিন প্লাস মাইনাস, প্লাস মানে ডান দিকে, মাইনাস মানে বাম দিকে,
এইটুক কভার করতেছে 68% ডেভিয়েশন। মিন প্লাস মাইনাস 2SD ডেভিয়েশন মিনস রেঞ্জ কন্টেন্স 95% ভ্যালুস। এইটুক এই যে মিন প্লাস মাইনাস 2SD 95%, এইটুক পুরোটুক 95% ভ্যালুস কভার করতেছে, ঠিক আছে। এন্ড প্লাস মাইনাস 2SD মানে 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন উপরে, 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিচে, ঠিক আছে। এন্ড তাহলে দেখেন মিন প্লাস মাইনাস 2SD কভার করতেছে কত পার্সেন্ট? 95%। তাহলে বাহিরে আছে কত পার্সেন্ট? 5%। এই 5%, 5% এই যে 2SD দ্বারা কি বোঝাচ্ছে? 5% মিনস 2.5% ডাটা প্লাস 2SD-র উপরে আর 2.5% ডাটা মাইনাস 2SD-র উপর নিচে। এই জন্য হয়েছে প্লাস মাইনাস 2SD। 68%-এর ক্ষেত্রেও আপনার বাহিরে আছে ডাটা কত? বাহিরে ডাটা আছে 32%। তাহলে প্লাস 1SD মিনস 32% ডাটা উপরে, 1SD-র উপরে, and 30 মাইনাস 16% ডাটা ইসের উপরে, প্লাস 1SD-র উপরে, অ্যান্ড 16% ডাটা আপনার হচ্ছে 1SD-র নিচে। 99% মিনস mean plus minus 3SD range contains 99% values of total data. That means এইটুক পুরোটা 99%, বাইরে আছে 1%। 1% মিনস এই যে 0.5% দেখেন, এই যে এইটুক, এই যে এইটুক এরিয়া, এইটুক এরিয়া হচ্ছে 0.5% ডাটা, মানে প্লাস মাইনাস 3SD বলতে 0.5% ডাটা বাইরে, প্লাস মাইনাস 0.5% ডাটা, 0.5% ডাটা প্লাস 3SD এদিকে, আর মাইনাস 3SD এদিকে হচ্ছে 0.5%। এই হচ্ছে 1% আর 99% টোটাল 100%। আর এইটুকু যে এই ফাঁকাটুকু, এইটুকু হচ্ছে আপনার 2.5%, আর এইটুকু হচ্ছে 2.5%। তাহলে এই 2.5% প্লাস 2SD উপরে আর 2.5% একটা মাইনাস 2SD নিচে। এই হচ্ছে 95 আর 5। আর এইটুকু হচ্ছে আপনার 16% ডাটা প্লাস 1SD-র উপরে আর 16% ডাটা মাইনাস 1SD-র উপরে। এই হচ্ছে আপনার এইটুকুর ইন্টারপ্রিটেশন, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট। এই কটা জিনিস জানলেই আপনার নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ, আর কিচ্ছু লাগবে না, পরীক্ষা আপনি যেমনি হোক পারবেন। ক্লিয়ার? আচ্ছা, ওকে, আমি মুছিয়ে দিলাম। নাও এই সেম জিনিসটা আমি আবার একটু বড় করে দেখালাম। আচ্ছা, ফিচার্স অফ নরমাল ডিস্ট্রিবিউশন। নাও অ্যাসিমেট্রিক অর স্কিউড ডিস্ট্রিবিউশন। এইটার এখানে জাস্ট খালি আপনি টাইপস গুলা, দুইটা টাইপস, রাইট স্কিউড আর লেফট স্কিউড, এই ক্রাইটেরিয়া গুলো পড়ুন। আমি একটু কনসেপশনটা ক্লিয়ার করে দিই। মনে করেন আপনি আপনার ডাটা ডিস্ট্রিবিউশন করে দেখলেন এরকম নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভে নাই, এরকম সুন্দর বেল শেপড হয়নি, এরকম হয়ে গেছে, তুম তুম করে নিচে নেমে গেছে, এইটুকু উপরে এটুকু নিচে, ঠিক আছে। তার মানে রাইট সাইডে ডেভিয়েশন হয়ে গেছে, স্কিউড হয়ে গিয়েছে, ডান দিকে বাঁকা হয়ে গেছে বেশি। তাহলে কার্ভটা কি সিমেট্রিক থাকলো? সিমেট্রিক থাকলো না। তাহলে একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে এটা, কার্ভ স্কিউড টু দ্য রাইট এবং বিকামিং অ্যাসিমেট্রিক কার্ভ। মনে করেন আপনি কিছু স্টুডেন্ট পড়ান এবং আপনার ছাত্রদের পরীক্ষার নাম্বার নিয়ে যদি এরকম একটা রাইট স্কিউ কার্ভ পাওয়া যান, আপনি যে বাসায় প্রাইভেট পড়ান, মনে করেন 10 জন বা 15 জন ছাত্র পড়ান, আপনি ওদের নাম্বার নিয়ে এরকম কার্ভ করে দেখলেন, এরকম হয়নি, এরকম হয়ে গেছে, রাইট সাইডে স্কিউ কার্ভ হয়ে গেছে, তাহলে আপনি কি বুঝবেন? তাহলে পরীক্ষার প্রশ্নটা কঠিন হয়েছে, কঠিন প্রশ্ন এক্সাম হয়েছে। কম নাম্বার পাওয়া ছাত্রের সংখ্যা বেশি। দেখেন এইদিকে যাওয়া মানেই এইটা হচ্ছে 0, এটা হচ্ছে 100। তাহলে এইদিকে হচ্ছে এইটা যদি 0 হয় আর এটা যদি 100 হয়, আমি জাস্ট একটু ড্র করে দেখেন, এলে বুঝবেন না। আচ্ছা, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 100, তাহলে কার্ভ তো গেছে এইদিকে। তাহলে কম নাম্বার পাওয়া ছাত্র সংখ্যা বেশি হলো না? 0 থেকে দেখেন এইদিকে উঠছে বেশি, তাহলে কম নাম্বার পাওয়া ছাত্র সংখ্যা বেশি, বেশি নাম্বার কম নাম্বার পাওয়া ছাত্র সংখ্যা বেশি, আর বেশি নাম্বার পাওয়া ছাত্র সংখ্যা খুবই কম। তাহলে প্রশ্ন হচ্ছে কঠিন। এটি হচ্ছে রাইট স্কিউড ডিস্ট্রিবিউশন। এবং এখানে মিন, দেখেন মিন মিডিয়ান মোড, কেন এটা এখানে মিন মিডিয়ান, মিন গ্রেটার দেন মিডিয়ান গ্রেটার দেন মোড বলা হয়েছে? কারণ এই যে এখানে তো কম নাম্বার, কম নাম্বারই তো পোলাপান বেশি পেয়েছে, এই জন্য মিন গ্রেটার দেন মিডিয়ান গ্রেটার দেন মোড। ক্লিয়ার? ওকে। আবার আপনার যদি আমাদের পার ক্যাপিটা ইনকাম অফ আওয়ার পিপল অফ বাংলাদেশ যদি আপনি বলেন, তাহলে দেখবেন যে বেশি ইনকাম করা লোকের সংখ্যা কম, কম ইনকাম করা লোকের সংখ্যা বেশি। তাহলে কার রাইট স্কিউড ডিস্ট্রিবিউশন টুয়ার্ড দ্য রাইট।
এই যে এখানে এক্সাম্পল দেওয়া আছে, ইট ইজ ভেরি কমন ইন মেডিকেল রিসার্চ অ্যান্ড মার্কস অফ স্টুডেন্ট ইন হার্ড এক্সামিনেশন ইনকাম পিপলস অফ ডেভেলপিং কান্ট্রিজ, মানে আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিজের যে ইনকাম, ইনকামটাকে এখানে বলা হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, নাও আমরা এটা একটু মুছিয়ে দিই। সেম জিনিস নেগেটিভ স্কিউ ডিস্ট্রিবিউশন, সেম জিনিস আমরা যদি অ্যানোনেট করি, নেগেটিভ স্কিউ ডিস্ট্রিবিউশন, নেগেটিভ স্কিউ ডিস্ট্রিবিউশন মনে করেন পরীক্ষার প্রশ্ন খুবই সহজ, এটা 0, এটা 100, সব খালি এ প্লাস, গোল্ডেন এ প্লাস। তাহলে দেখেন কম নাম্বার পাওয়া ছাত্রের সংখ্যা কম, আর বেশি নাম্বার ছাত্র পাওয়া বেশি, ছাত্রের সংখ্যা অনেক বেশি। তাহলে এখানে কি এলো? মোড, মিন মিডিয়ান মোড, মোড গ্রেটার দেন মিডিয়ান গ্রেটার দেন মিন। ওকে, and it is rare in medical research. Mark of student in easy examination, পরীক্ষার প্রশ্ন খুব সহজ হয়েছে। and income of people of developed countries, যেমন আমেরিকা, কানাডিয়ান মানুষজন সবাই অনেক ভালো ইনকাম করে, খুব কম ইনকাম করে এরকম লোকের সংখ্যা খুব কম। এজ অফ অনসেট অফ ডায়াবেটিস মেলাইটাস, আমরা জানি ডায়াবেটিস মেলাইটাস বয়স যত বেশি হয় তত বেশি বয়সে, কম বয়সে ডায়াবেটিস কম হয়। এটা হচ্ছে নেগেটিভ স্কিউ ডিস্ট্রিবিউশন। ক্লিয়ার? মুছিয়ে দিলাম। ঠিক আছে, স্কিউ ডিস্ট্রিবিউশন মোটামুটি আশা করি পারবেন আপনারা। নাও প্রবাবিলিটি, পি ভ্যালুতে আমরা চলে যাব, খুবই খুবই ইম্পর্টেন্ট প্রবাবিলিটি। প্রবাবিলিটি ইজ দ্য চান্সেস অফ অকারেন্স অফ এন ইভেন্ট এক্সপেক্টেড টু অকার, সম্ভাবনা মানে এই ঘটনাটা ঘটার সম্ভাবনা অনেক বেশি, তাই না? ঘটনা ঘটার সম্ভাবনা কি? প্রবাবিলিটি মানে এই ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, ভেরি গুড। তাহলে দেখেন প্রবাবিলিটির একটা আমরা ইকুয়েশন দেখিয়েছি এখানে, নাম্বার অফ টাইমস অফ এন ইভেন্ট অকার ডিভাইড বাই টোটাল নাম্বার অফ ট্রায়াল, এই ইকুয়েশনটা আপনাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রবাবিলিটির সংজ্ঞা এটা পরীক্ষা আসছিল যে চান্সেস অফ অকারেন্স অফ এন ইভেন্ট টু অকার। ঠিক আছে? এবং পি ভ্যালু হচ্ছে নিউমেরিক্যাল এস্টিমেশন অফ প্রবাবিলিটি। এই পি ভ্যালু হচ্ছে নিউমেরিক্যাল এস্টিমেশন অফ প্রবাবিলিটি। পি ভ্যালু সাধারণত আমরা রেঞ্জ করি 0 to 1। পি ভ্যালু রেঞ্জ কি করি? পি ভ্যালু রেঞ্জ করি আমরা হচ্ছে 0 to 1। দেখেন পি ভ্যালু হচ্ছে 0 to 1। পি ভ্যালু আমরা কি করি? 0 to 1। তাহলে পি ভ্যালু 0 মিন্স নো চান্স অফ এন ইভেন্ট অকার, মানে এই ঘটনা কোনোদিন ঘটবে না। পি ভ্যালু 0 মিন্স নো চান্স অফ এন ইভেন্ট টু অকার, মানে এই ঘটনা কোনোদিন ঘটবে না। যেমন সার্ভাইভাল আফটার দ্য অ্যাটাকস অফ র্যাবিস, যেমন র্যাবিস ভাইরাস বহন করে কুত্তায় কামড় দিলে সে আর বাঁচবে না। বাঁচবে? সার্ভাইভাল মানে সে আর বাঁচার সম্ভাবনা তার নাই। ওকে, এটা হচ্ছে পি ভ্যালু 0, কোনোদিন হবে না বা কোনোদিন ঘটবে না। ওকে, তাহলে সার্ভাইভাল কোনোদিন হবে না, সে বেঁচে থাকবে না, এটি হচ্ছে পি ভ্যালু 0। পাস ইন এক্সামিনেশন উইদাউট সিটিং অফ এক্সামিনেশন, পরীক্ষা না বসে কি পরীক্ষা পাস করতে পারবেন? তাহলে পি ভ্যালু 0। আবার অনেকে আমরা বলি, আমরা প্রেমিক প্রেমিকা বলে না যে তোমাকে আকাশের চাঁদ এনে দিব, কোনোদিন সম্ভব? কোনোদিন এনে দিতে পারবে? তাহলে এটার পি ভ্যালু 0। আর পি ভ্যালু 1 মিন্স 100% চান্স অফ এন ইভেন্ট টু অকার। পি ভ্যালু 1 মিন্স 100% চান্স অফ এন ইভেন্ট টু অকার। ঠিক আছে? ওকে, যেমন ডেথ অফ হিউম্যান বিং, মানুষ মারা যাবেই। ঠিক আছে, মানুষের মৃত্যু হচ্ছে পি ভ্যালু 1। ওকে, তাহলে পি ভ্যালু 0.5 মানে কি? পি ভ্যালু 0.5 মানে হচ্ছে, যদি আমরা পি ভ্যালু 0.5 ধরি, পি ভ্যালু 0.5 মানে হচ্ছে 50% চান্স টু অকার। যেমন একটা মহিলা প্রেগনেন্ট, প্রেগনেন্সি ইন ওয়ান প্রেগনেন্সি প্রবাবিলিটি অফ মেল চাইল্ড 50%, হাফ। সো পি ভ্যালু ইজ 0.5। আর পি ভ্যালু 0.05 মানে 5% চান্স টু অকার। পি ভ্যালু 0.05, যদি কারো পি ভ্যালু এরকম হয় 0.05, তাহলে এটা হচ্ছে 5 ইকুয়াল টু 5% চান্স টু অকার। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে বেসিকস অফ পি ভ্যালু। ওকে, তাহলে এই চার্টটা মোটামুটি এটা পড়বেন যে ইট ইজ দ্য কোয়ান্টিটেটিভ এস্টিমেট অফ প্রবাবিলিটি বা নিউমেরিক্যাল এস্টিমেট অফ প্রবাবিলিটি। ইট ইজ দ্য মেজার অফ চান্স অফ ডেফিনিট আউটকাম টু অকার। খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন পরীক্ষা আসে। এন্ড পি ভ্যালু রেঞ্জেস ফ্রম 0 to 1। আমি প্রত্যেকটার ইন্টারপ্রিটেশন কিন্তু আমি বললাম। ঠিক আছে, আরেকটু আমরা যখন হাইপোথেসিস পড়বো তখন আরেকটু ডিটেইলস বলবো। ওকে, আচ্ছা,
মুছিয়ে দিচ্ছি। নাও হাইপোথেসিস টেস্টিং। What is hypothesis? Hypothesis is the probable answer or assumption about the answers of your research question. এটাকে বলা হচ্ছে হাইপোথেসিস। হাইপোথেসিস মানে কোনো একটা জিনিসের সম্ভাব্য আনসার। সম্ভাব্য আনসার, ডেফিনিট না, সম্ভাব্য আনসার। যেমন আর্লি এজে মায়োকার্ডিয়াল ইনফার্কশনের কারণ কি, হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টর, এগুলো হচ্ছে রিসার্চ কোশ্চেন। এগুলোর আনসার খুঁজতে গিয়ে আপনি যেটা বের করবেন এটি হচ্ছে হাইপোথেসিস। ওকে, এটা হচ্ছে হাইপোথেসিস। তাহলে হাইপোথেসিস, রিসার্চ হাইপোথেসিস দুই ধরনের হয়, একটা হচ্ছে নাল হাইপোথেসিস, একটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথেসিস। একটা হচ্ছে নাল হাইপোথেসিস আর একটা হচ্ছে অল্টারনেট হাইপোথেসিস। ক্লিয়ার? এখন আমরা দেখব হোয়াট ইজ, সরি, নাল হাইপোথেসিস আর একটা কি বললাম, নাল মানে কি? নাল মানে হচ্ছে জিরো। আগে আপনাকে মিনিং বুঝতে হবে, তাহলে আপনি পুরোটা বুঝবেন। নাল মানে হচ্ছে জিরো, নাল মানে হচ্ছে শূন্য, নাল মানে নাল ইকুয়াল টু জিরো। যদি আপনার রিসার্চ হাইপোথেসিস মনে করেন, একটা হাইপোথেসিস দিল যে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম বিউটিফাই স্কিন, এটা হচ্ছে আপনার রিসার্চ হাইপোথেসিস। ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম বিউটিফাই স্কিন, এই এক্সাম্পলগুলো কিন্তু আমরা বড় বড় স্যারদের কাছে শিখেছি, ঠিক আছে? সো আপনার যদি রিসার্চ হাইপোথেসিস হয় ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম, ভালো করে শুনে নিন তাহলে শিখতে পারবেন। যদি আপনার রিসার্চ হাইপোথিসিস হয় ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম বিউটিফাই স্কিন, তাহলে আপনার নাল হাইপোথিসিস কি হবে? নাল মানে তো শূন্য, তাই না? তাহলে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম ডাজ নট বিউটিফাই দ্য স্কিন, এটা হবে নাল হাইপোথিসিস। সো রিসার্চ হাইপোথিসিসকে এক্সপ্রেস করা হয় আর এইচ, বা এর আরেক নাম হচ্ছে অল্টারনেট হাইপোথিসিস, এইচ এ। ঠিক আছে, তাহলে এর উল্টা হচ্ছে অল্টারনেট হাইপোথিসিস। ক্লিয়ার? সহজ কথা, যায় না বুঝা সহজে, আমি সহজ করেই বলছি, বুঝতে হবে সহজে, ঠিক আছে? সো রিসার্চ হাইপোথিসিস অ্যান্ড নাল হাইপোথিসিস, দে আর অপোজিট টু ইচ আদার। এই কথা বুঝছেন কিনা? আমি একটা এক্সাম্পল দিয়েছি যে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম বিউটিফাই দ্য স্কিন, এটা হচ্ছে আপনার রিসার্চ হাইপোথিসিস। এটা নাল হাইপোথিসিস কি? ফেয়ার অ্যান্ড লাভলি ডাজন্ট বিউটিফাই দ্য স্কিন, কারণ নাল মানে জিরো, করে না। তাহলে রিসার্চ হাইপোথিসিস আর নাল হাইপোথিসিস আর এক্স্যাক্টলি অপোজিট টু ইচ আদার। সো ইফ ওয়ান ইজ ট্রু, যদি মনে করেন নাল যেখানে ট্রু হবে, অল্টারনেট হাইপোথিসিস সেখানে ফলস। যেখানে অল্টারনেট হাইপোথিসিস ট্রু সেখানে নাল ফলস। এইটুক যদি বুঝেন তাহলে আপনার সব বুঝে যাবে, ঠিক আছে? এবং মনে রাখবেন যে অল্টারনেট হাইপোথিসিস এটা কখনো ডাইরেক্টলি টেস্ট করা যায় না, এটা ইনডাইরেক্টলি টেস্ট করা যায়। ইনডাইরেক্টলি টেস্ট করা নাল হাইপোথিসিসের মাধ্যমে, মানে নাল হাইপোথিসিসে যা বলো এটার উল্টা কথাটি বলে দিলেই অল্টারনেট হাইপোথিসিস হয়ে যায়, ঠিক আছে? সো কনসেপচুয়ালি এইচ এ বা এটার আরেক নাম অল্টারনেটিভ হাইপোথিসিস ইজ অল্টারনেটিভ টু নাল হাইপোথিসিস, ঠিক আছে? ওকে, সো নাও হাউ টু টেস্ট রিসার্চ হাইপোথিসিস। হাউ টু টেস্ট রিসার্চ হাইপোথিসিস কিভাবে? যেহেতু এটা ইনডাইরেক্ট, ডাইরেক্ট করা যায় না, বাই টেস্টিং নাল হাইপোথিসিস। বই যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে বাই টেস্টিং নাল হাইপোথিসিস অল্টারনেট হাইপোথিসিস বা রিসার্চ হাইপোথিসিস ইজ টেস্টেড, দ্যাট ইজ ট্রু, ঠিক আছে? তাহলে দেখেন, টু রিজেক্ট নাল অর টু অ্যাকসেপ্ট নাল, এই দুইটার মাধ্যমে তো অল্টারনেট হাইপোথিসিস প্রুভ করা যাবে, ঠিক কিনা? টু রিজেক্ট নাল অর টু অ্যাকসেপ্ট নাল, নাল হাইপোথিসিসের আউটকাম কি হবে? হয় নাল হাইপোথিসিস রিজেক্টেড অথবা নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। যেখানে নাল হাইপোথিসিস রিজেক্টেড সেখানে অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্টেড, যেখানে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড সেখানে অল্টারনেটিভ হাইপোথিসিস রিজেক্টেড। ক্লিয়ার? আচ্ছা, তাহলে মনে করেন নাল হাইপোথিসিস রিজেক্টেড মানে কি? নাল মানে তো ভুয়া, মানে শূন্য। নাল হাইপোথিসিস রিজেক্টেড তার মানে নাল অ্যাসিউম টু বি ফলস, এটা মনে রাখতে হবে। নাল হাইপোথিসিস রিজেক্টেড মানে, আমি আমার লেখা খেয়াল করেন, নাল হাইপোথিসিস রিজেক্টেড মানে হচ্ছে ফলস। রিজেক্টেড, রেজ, নাল হাইপোথিসিস রিজেক্টেড মিন্স নাল অ্যাসিউম টু বি ফলস, তার মানে অল্টারনেট হাইপোথিসিস ট্রু অ্যান্ড অ্যাকসেপ্টেড। তাহলে অল্টারনেট হাইপোথিসিস যখনই অ্যাকসেপ্টেড বা ট্রু হবে, accepted equal to true
মানে হচ্ছে নাল রিজেক্টেড, নাল ফলস মানে হচ্ছে রেজাল্ট ইজ সিগনিফিকেন্ট, রেজাল্ট ইজ সিগনিফিকেন্ট ইকুয়াল টু রেজাল্ট ইজ সিগনিফিকেন্ট। ক্লিয়ার? তাহলে নাল রিজেক্টেড মানে নাল অ্যাসিউম টু বি ফলস, অল্টারনেট ট্রু and alternate accepted, so result is significant। তাহলে সিগনিফিকেন্ট মানে এইটা যদি ট্রু হয় তাহলে রেজাল্ট সিগনিফিকেন্ট, এইটা যদি ফলস হয় রেজাল্ট সিগনিফিকেন্ট, এইটা যদি ট্রু হয় রেজাল্ট সিগনিফিকেন্ট, এটা মুখস্থ করে ফেলেন। এইটা যদি ফলস হয় রেজাল্ট সিগনিফিকেন্ট, এইটা যদি ফলস হয় রেজাল্ট ইনসিগনিফিকেন্ট, এইটা যদি ট্রু হয় রেজাল্ট ইনসিগনিফিকেন্ট। ক্লিয়ার? ওকে, এখন আমি তো বললাম যে অল্টারনেট হাইপোথিসিস বা রিসার্চ হাইপোথিসিস কিভাবে টেস্ট করা হয়, বাই নাল হাইপোথিসিস, বাই টেস্টিং নাল হাইপোথিসিস। তাহলে নাল হাইপোথিসিস কিভাবে টেস্ট করা হয়? বাই ক্যালকুলেটিং পি ভ্যালু অফ নাল, বাই ক্যালকুলেটিং পি ভ্যালু অফ নাল, বাই ক্যালকুলেটিং পি ভ্যালু অফ নাল। ওকে, তাহলে মনে করেন পি ভ্যালু 0, পি ভ্যালু 0 মানে এই ঘটনা কোনোদিন ঘটবে না, ঠিক কি না? পি ভ্যালু 0 মানে এই ঘটনা কোনোদিন ঘটবে না। তাহলে পি ভ্যালু অফ নাল যদি এরকম হয়, পি ভ্যালু অফ নাল is 0 বা পি ভ্যালু অফ নাল ইকুয়াল টু 0, তার মানে নাল ইজ রিজেক্টেড, নাল ইজ রিজেক্টেড। ঠিক আছে, তার মানে রেজাল্ট অ্যাসিউম টু বি ফলস and alternate accepted মানে HA, HA equal to accepted and HA equal to true and result is significant। Clear? তাহলে p value of null 0 means result is significant। Clear? p value of null equal to p value of null equal to 1, p value of null equal to 1 equal to p value of null equal to 1, তাহলে নাল হয়ে গেল কি অ্যাকসেপ্টেড। জাস্ট এটার উল্টা ঘটনা খেয়াল করেন। তাহলে p ভ্যালু অফ নাল ইকুয়াল টু 1 ইকুয়াল টু নাল অ্যাকসেপ্টেড। নাল অ্যাকসেপ্টেড মানে হচ্ছে অল্টারনেট রিজেক্টেড, অল্টারনেট রিজেক্টেড, অল্টারনেট রিজেক্টেড মানে অল্টারনেট ফলস, রেজাল্ট ইজ ইনসিগনিফিকেন্ট, রেজাল্ট ইজ ইনসিগনিফিকেন্ট। তাহলে p ভ্যালু অফ নাল 1 ইকুয়াল টু রেজাল্ট ইজ ইনসিগনিফিকেন্ট। ঠিক আছে, তাহলে আমি যদি এখন আবার আরেকটা দেখাই, মনে করেন এখানে একটু দেখাই, তাহলে একটু খেয়াল করেন। তাহলে পি ভ্যালু যখন তাহলে পি ভ্যালু সমান 0 to ভ্যালু 0 to 0.05, যদি পি ভ্যালু 0 to 0.05 হয় তাহলে জিরোর মতো চিন্তা করব আমরা। তাহলে পি ভ্যালু নাল 0 মানে পি ভ্যালু 0, পি ভ্যালু 0 মিন্স, পি ভ্যালু 0 মিন্স কি বলেন? একটু আগে তো বললাম পি ভ্যালু 0 মিন্স নাল রিজেক্টেড, নাল রিজেক্টেড, নাল রিজেক্টেড equal to null false, equal to null false equal to alternate, alternate accepted equal to alternate true equal to result is significant, equal to result is, তাহলে p value equal to greater than
0.05, পি ভ্যালু 0 থেকে 0, পি ভ্যালু যে আমরা যেটা দেখালাম 0 থেকে 0.5, এটা জিরোর মতো করে চিন্তা করতে হবে। পি ভ্যালু 0.5 টু 1 equal to null accepted, equal to null equal to alternate rejected, equal to result is not significant, result is not significant, clear, equal to result is not significant, ঠিক আছে। সো এখন মনে করেন আপনি পি ভ্যালু পাইলেন, পি ভ্যালু পাইলেন 0.06, 0.06, কোনো সমস্যা নেই, এটা কিন্তু 1 এর মধ্যে চিন্তা করতে হবে। তো null accepted, h এর alternate rejected, result is not significant, clear। সো p ভ্যালু, সহজ কথা, p ভ্যালু ইকুয়াল টু 0 থেকে 0.05 ইকুয়াল টু রেজাল্ট ইজ সিগনিফিকেন্ট। এটাই পরীক্ষা কিন্তু অনেক আসে, হ্যাঁ, রেজাল্ট সিগনিফিকেন্ট অ্যান্ড p ভ্যালু ইকুয়াল টু greater than 0.05, sorry, 0.05 to 1 equal to result is not significant, result is not significant, ঠিক আছে, result is not significant। সো এই হচ্ছে পি ভ্যালুর ইন্টারপ্রিটেশন। এইটুক মানে বুঝা, আপনার হচ্ছে বুঝা এবং বুঝানো খুবই আসলে মুশকিলের একটা ব্যাপার। আপনারা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলে কিন্তু আমাদের এই ঝামেলাটা আর হবে না। ওকে, সো এখন আমাদেরকে এই যে আপনার সিগনিফিকেন্ট নট সিগনিফিকেন্ট এর মধ্যে আমরা কিছু ইরর পাই, ফলস পজিটিভ, ফলস নেগেটিভ, এগুলো ইরর পাই। এই ইরর গুলো আমরা দেখলে আমাদের মোটামুটি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের এইটুক তো আর মনে কারো কোনো কনফিউশন নাই। এখন মনে করেন একটা এক্সাম্পল আমি দিই। সো তাহলে আমরা বলতে পারি যে সামারি যদি করে বলি, স্ট্যাটিস্টিক্যাল টেস্ট ফাইন্ডস পি ভ্যালু অফ নাল and p value determines the value of null and fate of null determines the fate of alternate hypothesis। সহজ কথা, তাহলে নালের উপর ডিপেন্ড করে অল্টারনেট হাইপোথিসিস। অল্টারনেট হাইপোথিসিস ডাইরেক্টলি মেজার করা যায় না, এটা ইনডাইরেক্টলি মেজার করতে হয়। অল্টারনেট আর নাল হাইপোথিসিস মেজার করতে হয় পি ভ্যালু দ্বারা। এইটা হচ্ছে মেইন কথা, ঠিক আছে। এখন মনে করেন একটা রিসার্চ কোশ্চেন হলো আপনার obesity causes hypertension, মানে রিসার্চ ডাজ obesity causes hypertension, এটা হচ্ছে রিসার্চ কোশ্চেন। রিসার্চ কোশ্চেন হচ্ছে, এখন যদি আপনি বলি, আপনাকে বলি আর কিউ, মানে রিসার্চ কোশ্চেন হচ্ছে ডাজ obesity causes hypertension, ডাজ obesity cause hypertension, এটা রিসার্চ কোশ্চেন। তাহলে এইটার নাল হাইপোথিসিস আর অল্টারনেট হাইপোথিসিস কি হবে? অল্টারনেট হাইপোথিসিস হলো obesity causes hypertension, ক্লিয়ার। আর নাল হাইপোথিসিস কি হবে? নাল হাইপোথিসিস হবে obesity does not causes hypertension, obesity doesn't causes, ক্লিয়ার। এটা হচ্ছে রিসার্চ কোশ্চেন। এখন মনে করেন দুইটা গ্রুপ আপনি নিলেন। মনে করেন আমি আপনার জাস্ট এটা একটু খেয়াল করি, এটা আমি একটু ডিলিট করে দিলাম। তাহলে আমার মোটামুটি এখানে আমি যা বলেছি এখানে দেখবেন মোটামুটি অনেক কিছু হয়ে গিয়েছে। সো দেখেন, it is the hypothesis of no difference, no association, or it is the statement of equality. It is usually phrased in negative and it is stated there is no difference, no association between sample statistics and population parameter. The observed difference or association has happened purely due to by chance or sampling error। ঠিক আছে, আচ্ছা এইটুকু আমি বোঝানোর জন্য আপনাকে এখন আমি একটা এক্সাম্পল দিব, নাহলে নাল হাইপোথিসিস এতক্ষণ যা বুঝেছি এইটুকু আর আপনি লেখা বুঝতে পারবেন না, ঝামেলাত পড়ে যাবেন। তাহলে মনে করেন আমি যদি এখানে দুইটা গ্রুপ অফ পিপল নেই, একটু ড্র করি।
আচ্ছা, মনে করেন আপনি এখানে দুইটা গ্রুপ নিলাম, একটা হচ্ছে অবেস গ্রুপ, গ্রুপ 1 ইকুয়াল টু অবেস, অবেস, ঠিক আছে, তাদের মিন ব্লাড প্রেশার পেলাম 130। আর গ্রুপ 2 হচ্ছে নন অবেস, গ্রুপ 2 হচ্ছে নন অবেস, তাদের মিন ব্লাড প্রেশার, গ্রুপ 2 হচ্ছে নন অবেস, তাদের মিন ব্লাড প্রেশার হচ্ছে 120, ঠিক আছে। তাহলে গ্রুপ 1 হচ্ছে অবেস, তাদের মিন ব্লাড প্রেশার 130, গ্রুপ 2 হচ্ছে নন অবেস, তাদের মিন ব্লাড প্রেশার 120। দ্য ডিফারেন্স কত? ডিফারেন্স কিন্তু 10, তাই না? ডিফারেন্স কিন্তু 10। এই ডিফারেন্স দেখে কমেন্ট করা যাবে না যে এখন এই ডিফারেন্স দেখে কিন্তু কমেন্ট করা যাবে না, তাহলে হাইপোথেসিস টেস্টিং করতে হবে, ঠিক আছে। হাইপোথেসিস টেস্টিংটা আমি একটু আগে বললাম যে obesity causes hypertension, এটা হচ্ছে অল্টারনেট হাইপোথেসিস, আর obesity doesn't cause hypertension, এটা হচ্ছে নাল হাইপোথেসিস। এখন এই নাল যদি মনে করেন সত্য হয় যে obesity doesn't cause hypertension, তাহলে অবেস আর নন অবেসের মিন ব্লাড প্রেশারের পার্থক্য কিন্তু থাকবে না। এই অবেস এবং নন অবেসের ব্লাড প্রেশার যে আমি এই যে 10 পাইলাম, কোনো পার্থক্য, এই যে 10 পাইলাম, তাহলে এই 10টা কোত্থেকে আসলো? কারণ আমরা নাল বলতেছি, এখানে বলতেছি obesity doesn't cause hypertension, তাহলে obesity আমরা পাইলাম কি 130, এটা তো ব্লাড হাইপারটেনশন না, তাই না? আবার নন অবেসদের পেলাম 120, কিন্তু ডিফারেন্স তো পেলাম 10, তাই না? সো নাল যদি সত্য হয়, যদি এইচ নট সত্য হয়, তাহলে এটাও সত্য হবে obesity doesn't causes hypertension, ঠিক কিনা? তাহলে অবেস এবং নন অবেসের মিনের ব্লাড প্রেশারের মধ্যে কোনো পার্থক্য তো নাই, কারণ এখানে লেখাই তো দ্যার ইজ নো ডিফারেন্স অর নো অ্যাসোসিয়েশন বিটুইন স্যাম্পল স্ট্যাটিস্টিক্স, দ্যার ইজ নো ডিফারেন্স অর অ্যাসোসিয়েশন বিটুইন টু অর মোর স্যাম্পল স্ট্যাটিস্টিক্স। তাহলে একটা ডিফারেন্স তো 10 আমি পেলাম, ঠিক কিনা? এই যে 10টা পেলাম, দ্যাট ইজ দ্য অবজার্ভ ডিফারেন্স, যেটা দেখা যাচ্ছে happened purely to chance or sampling error, ক্লিয়ার? তাহলে এই যে ডিফারেন্সটা পাইলাম, হোয়াই দিস 10 ডিফারেন্স, চোখের সামনে তো দেখতেছেন, এটা হচ্ছে বাই চান্স অর স্যাম্পলিং এরর, ঠিক আছে, এটা হচ্ছে বাই চান্স অর স্যাম্পলিং এরর। এই ডিফারেন্সের পিছনে কোনো কারণ নাই, নো কজেস বিহাইন্ড দিস ডিফারেন্স, ঠিক আছে। ওকে, তাহলে দুইটা ভ্যালুর মধ্যে পার্থক্য যত কম, সেই পার্থক্যটা বিনা কারণে বা বাই চান্স দ্বারা বা স্যাম্পলিং এরর দ্বারা হওয়ার সম্ভাবনা তত বেশি। তাহলে দুইটা ভ্যালু, একটা ভ্যালু পেলাম 130, আর একটা ভ্যালু পেলাম 120, এই দুইটা ভ্যালুর মধ্যে পার্থক্য যত কম, সেটা বাই চান্স বা স্যাম্পলিং এরর দ্বারা হওয়ার সম্ভাবনা তত বেশি। আর দুইটা ভ্যালুর মধ্যে পার্থক্য যত বেশি, তাহলে বাই চান্স স্যাম্পলিং এরর দ্বারা সম্ভাবনা তত কম, ঠিক আছে। তাহলে এটা যদি মনে করেন 50 ডিফারেন্স হইতো, মনে করেন এখানে হয়তো 160, আর এখানে মনে করেন 110, তাহলে ডিফারেন্স তো 50 হতো। ওইটা কিন্তু বাই চান্স বা স্যাম্পলিং এর মাধ্যমে, ওইটা নির্দিষ্ট কোনো কারণ আছে, ঠিক আছে। তাহলে যদি দুইটা ভ্যালুর মধ্যে পার্থক্য বেশি হয়, তাহলে বাই চান্স বা স্যাম্পলিং এর দ্বারা হওয়ার সম্ভাবনা কম। আর দুইটা ভ্যালুর মধ্যে যদি পার্থক্য কম, যেমন 10 হয়, তাহলে এই যে এটাই, এই যে অবজার্ভ ডিফারেন্স অ্যাসোসিয়েশন হ্যাজ হ্যাপেন্ড অর পিউরলি ডিউ টু বাই চান্স অর স্যাম্পলিং এরর, ওকে, স্যাম্পলিং এরর। সো আমরা যদি সামারি করি, if null hypothesis between two group or between groups is true, যদি নাল হাইপোথিসিস দুইটা গ্রুপের মধ্যে সত্য হয়, তাহলে দুইটা গ্রুপের মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না, কিন্তু আমরা 10 ডিফারেন্স পাচ্ছি। এই ডিফারেন্সটি হচ্ছে বাই চান্স or স্যাম্পলিং এরর। সো ইফ নাল হাইপোথিসিস বিটুইন গ্রুপস ইজ ট্রু, সো অবজার্ভ ডিফারেন্স ইজ ডিউ টু বাই চান্স or স্যাম্পলিং এরর উইদাউট এনি কজ, কোনো কারণ ছাড়া এটা 10 আসছে। সো নাল, by chance বা sampling error all are synonymous. So null means by chance, so null means by chance equal to sampling error, SE, sampling error, এগুলো synonymous। তাহলে নালের কতগুলো অর্থ বাইর করলাম? একটা বাইর করলাম, নাল যদি রিজেক্টেড হয় তাহলে assume to be false, result is কি বলেন, result is significant, এটার উল্টা অল্টারনেটের ক্ষেত্রে আবার এখানে বার করলাম নাল মিন্স বাই চান্স মিন্স স্যাম্পলিং এরর, ঠিক আছে। ওকে, সো যখনই তাহলে নালের অর্থ হচ্ছে, সো নাল যখন রিজেক্টেড, যখন নাল আমরা রিজেক্ট হয়ে যায়, তখন হচ্ছে নো বাই চান্স, নো স্যাম্পলিং এরর, তখন অবশ্যই কোনো একটা কারণ থাকবে। যেমন যদি এখানে ডিফারেন্স 50 হতো, তাহলে নাল
মানে তো 0, তাহলে 0 তো হলো না, 50 আছে, আর এই 10টাকে 0 এর মতো মনে করা হয়, এই জন্য স্যাম্পলিং এরর বলা হয়। তাহলে 50 নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। সো নাল যদি রিজেক্ট হয় তাহলে নো বাই চান্স ও নো সিম্পল এরর, নো স্যাম্পলিং এরর অবশ্যই একটা কারণ আছে। ঠিক আছে? সো আমরা যদি আবার সামারাইজ করি, p value of null equal to 0 means no chance of by chance or sampling error, no chance of null hypothesis for this result, null is rejected and alternate accepted, result is significant and obesity causes hypertension. এটা একসাথে বলে দিতে পারি। ঠিক আছে? সো আমরা যদি আবার বলি, মনে করেন দুইটা গ্রুপ অফ পিপল, অবেসদের মিন ব্লাড প্রেশার 130 পেলাম, নন অবেসদের 120 পেলাম। এখান থেকে আমরা চলে আসতে পারি ইফ পি ভ্যালু অফ নাল ইকুয়াল টু 0, নো চান্স অফ বাই চান্স অথবা স্যাম্পলিং এরর ফর দিস রেজাল্ট। এখানে যে 10 আসলো স্যাম্পলিং এরর দ্বারা, দ্যাট মিনস নো চান্স অফ নাল হাইপোথিসিস ফর দিস রেজাল্ট। এই রেজাল্টের নাল হাইপোথিসিস হওয়ার নো চান্স, and null is rejected, alternate accepted, result significant, obesity causes hypertension. আর p value of null যদি 1 হয় তাহলে এর জাস্ট উল্টা ঘটনা, এর জাস্ট উল্টা ঘটনা। ক্লিয়ার? সো নাল হাইপোথিসিস এখন জুডিশিয়াল প্র্যাকটিসের ক্ষেত্রে একটা এক্সাম্পল দিয়ে আমরা কিন্তু ফলস পজিটিভ, ফলস নেগেটিভের এক্সাম্পলগুলো বুঝতে পারি। আমরা একটু একটু মুছে দিলাম। ওকে, তাহলে হাইপোথিসিস টেস্টিং মোটামুটি আমাদের গেল। সো হাইপোথিসিস টেস্টিং যে যা তখন আমি বলছি, এখানে আবার সামারাইজ করা আছে, এটা দেখবেন একদম ক্লিয়ার হয়ে যাবে। সো এই যে লো পি ভ্যালু মিনস রেজাল্ট ইজ সিগনিফিকেন্ট, হাই পি ভ্যালু রেজাল্ট ইজ নট সিগনিফিকেন্ট। এগুলো সব বলেছি, লিখে দিয়েছি, এগুলো এখানে সামারাইজ করা। ইরর্স অফ হাইপোথিসিস টেস্টিং, এটাই আমার কথা। এখন ইরর গুলো পড়লে আর টেস্ট গুলো পড়লে আমাদের শেষ হয়ে যাবে। সো হোয়াইল putting the null hypothesis to the test, the types of error likely to creep into analysis. তার ইরর্স অফ হাইপোথিসিস আমরা কিভাবে বুঝতে পারি? তাহলে দেখেন দুই ধরনের এরর লক্ষ্য করা যায়, একটা হচ্ছে টাইপ 1 or আলফা এরর, আর টাইপ 2 or বিটা এরর। টাইপ 1 বলছে ইনকারেক্ট রিজেকশন অফ নাল হাইপোথিসিস। নাল হাইপোথিসিস ইনকারেক্টলি, এই কথাটার অর্থ আপনাকে বুঝতে হবে। ঠিক আছে? ইনকারেক্ট রিজেকশন কিভাবে আসলো? সো দেখেন, মনে করেন হাইপোথিসিস হলো একজন আসামি অপরাধী, অ্যাকিউজড ইজ গিলটি, একজন আসামি অপরাধী, এটা হচ্ছে হাইপোথিসিস। নাল হাইপোথিসিস কি হবে? অ্যাকিউজড ইজ নট গিলটি, একজন আসামি একটা খুন করছে, তাহলে আসামি অপরাধী, আসামি অপরাধী, অ্যাকিউজড ইজ গিলটি, এটা হচ্ছে হাইপোথিসিস। নাল হাইপোথিসিস হচ্ছে অ্যাকিউজড ইজ নট গিলটি। এখন যদি এই যে নাল হাইপোথিসিস বলতেছে অ্যাকিউজড ইজ নট গিলটি, যদি এর এগেনস্টে এভিডেন্স পাওয়া যায়, নালের এগেনস্টে যদি, নাল মানে হচ্ছে অ্যাকিউজড ইজ নট গিলটি, আসামি অপরাধী নয়, যদি এর এগেনস্টে এভিডেন্স পাওয়া যায় তাহলে এটা তো রিজেক্টেড। প্রমাণ পাওয়া গেলে যে সে খুন করছে, তাহলে এটা নাল ইজ রিজেক্টেড, মানে অ্যাকিউজড তখন পানিশড হবে। ঠিক আছে? অ্যাকিউজড তখন পানিশড হবে। এখন মনে করেন ইফ ইনোসেন্ট ইজ পানিশড, মনে করেন যে মানে সে আসলেই খুন করে নাই, ইফ ইনোসেন্ট ইজ পানিশড, তাহলে নাল হচ্ছে রংলি রিজেক্টেড হবে। নর্মালি তো রাং রিজেক্টেড, বাট যদি ইনোসেন্ট পানিশড হয় না এরকম, ইনোসেন্ট পানিশড হয়েছে, ইনোসেন্ট ব্যক্তি পানিশড হয়েছে, হয় না এরকম, ইনোসেন্ট পানিশড, ইনোসেন্ট যদি পানিশড হয় তাহলে নাল ইজ wrongly rejected, incorrect rejection. That means ওকে যে গিলটি বানানো হয়েছে এটা ফলস, ফলস গিলটি, ফলস পজিটিভ, it is equivalent to false positive conclusion. To reject null hypothesis when it is true, ও ইনোসেন্ট, বাট এটা ওকে রিজেক্ট করে দেওয়া হচ্ছে। ঠিক আছে? ওকে বলা হচ্ছে ও খুন করেছে, তার মানে পজিটিভ, খুন করেছে ফলস, ফলস পজিটিভ। ক্লিয়ার? So incorrectly concluding the result to be significant when it is not significant. আমি ইনকারেক্টলি রেজাল্টটাকে সিগনিফিকেন্ট বলতেছি, আসলে কিন্তু এটা সিগনিফিকেন্ট না, মিসিং নো সিগনিফিকেন্ট ডিফারেন্স। টু সে দ্যাট এ ড্রাগ হ্যাজ ইফেক্ট when actually it has no effect, এটা হচ্ছে টাইপ 1 এরর। এমনি রিসার্চে ফলস পজিটিভ কনক্লুশন হতে পারে, কিন্তু এটা আমি তো আসামি দিয়ে বলেছি, রিসার্চ কিন্তু এরকম ফলস পজিটিভ হয়। ওকে,
রিসার্চ যদি এরকম ফলস পজিটিভ হয় এটাকে বলে টাইপ 1 এরর। আর রিসার্চ যদি ফলস নেগেটিভ কনক্লুশন, অনেক সময় এরকম হয় না, আসামি আসলেই খুন করছে কিন্তু খালাস পেয়ে গেছে, কেউ প্রমাণ দিতে পারলো না, তখন নাল ইজ অ্যাকসেপ্টেড যে সে খুন করে নাই, আসামি খালাস। সো ফলস নেগেটিভ কনক্লুশন। সো যখন ইনকারেক্ট অ্যাকসেপ্টেন্স হয় নাল হাইপোথিসিসের, তখন এটা বলে টাইপ 2 অর এরর। টাইপ 2 মিন্স ফলস নেগেটিভ কনক্লুশন। টাইপ 2 মিন্স ফলস নেগেটিভ কনক্লুশন ডিউ টু ইনকারেক্ট অ্যাকসেপ্টেন্স অফ নাল হাইপোথিসিস। রিসার্চের পরিভাষায় আমরা বলি ফলস পজিটিভ মিন্স টাইপ 1 এরর, টাইপ 2 এরর মিন্স ফলস নেগেটিভ কনক্লুশন। টাইপ 1 মিন্স incorrect rejection of null and type 2 means incorrect acceptance of null. That is এটা false negative। ঠিক আছে, যেমন অ্যান্টি হাইপারটেনসিভ খেলে ব্লাড প্রেশার কমে, এটা হচ্ছে রিসার্চ হাইপোথিসিস। আর বলা হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ ডাজন্ট রিডিউস ব্লাড প্রেশার, এটা হচ্ছে নাল। বাট তুমি রিজেক্ট করলা, যেমন অ্যান্টি হাইপারটেনসিভ বলতে এখানে এস ইনহিবিটর বুঝাচ্ছি, বাট তুমি রিজেক্ট করলা মানে এস ইনহিবিটর খেলে হাইপারটেনশন হয়, ব্লাড প্রেশার কমে, কিন্তু ভুল করে রিজেক্ট করে দিছো। আসলে এই ড্রাগ খেলে বিপি কমে না। ক্লিয়ার? আসলে এই ড্রাগ খেলে বিপি কমে, এটা হচ্ছে ফলস পজিটিভ বা টাইপ 1 এরর। এটা হচ্ছে ফলস পজিটিভ বা টাইপ 1 এরর। ওকে, সো টাইপ 1 এরর, টাইপ 2 এরর, এই দুই এই যে এখানে যে ক্রাইটেরিয়াগুলো দেখালাম, এই ক্রাইটেরিয়াগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, নাও আমরা একটু দেখি। দেখেন, টাইপস অফ স্ট্যাটিস্টিক্যাল টেস্ট। এই যে এতক্ষণ হাইপোথিসিস নিয়ে কথা বললাম, কি কি টাইপস অফ আছে, তাহলে এটা বিভিন্নভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু পারপোজ অফ স্টাডি। অ্যাকর্ডিং টু পারপোজ অফ স্টাডি, দেখেন, টু টেস্ট অফ অ্যাসোসিয়েশন বিটুইন টু, এইভাবেই কিন্তু সিঙ্গেল বেস্টে আসতে পারে যে টেস্ট অফ অ্যাসোসিয়েশন বিটুইন টু অর মোর ভ্যারিয়েবলস, দুই বা ততোধিক ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসোসিয়েশন আছে কিনা এইটা দেখার জন্য কোন টেস্ট করা হয়, এই যে এক্স স্কয়ার টেস্ট। টেস্ট অফ ডিফারেন্স বিটুইন টু অর মোর ভ্যারিয়েবলস, টি টেস্ট। এইবার কিন্তু ওই যে শুনলাম যেটা, যে এবারে এমআরসিপি তে এইটা আসছে যে টেস্ট অফ ডিফারেন্স বিটুইন টু অর মোর ভ্যারিয়েবলস। এই যে টেস্ট অফ অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন আর ডিফারেন্স কথাটা কিন্তু আলাদা, উল্টা। তাহলে অ্যাসোসিয়েশন এক্স স্কয়ার টেস্ট, টেস্ট অফ ডিফারেন্স বিটুইন টু অর মোর ভ্যারিয়েবলস, টি টেস্ট। এটা সিঙ্গেল বেস্টে আসবে অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ ডাটা এন্ড দেয়ার ডিস্ট্রিবিউশন অফ অ্যাজাম্পশন, প্যারামেট্রিক অ্যান্ড নন প্যারামেট্রিক। তাহলে প্যারামেট্রিক নন প্যারামেট্রিক হচ্ছে ডাটাটা কি ধরনের এবং তাদের ডিস্ট্রিবিউশনটা অ্যাজাম্পশনের টেস্ট। ওকে, অ্যাকর্ডিং টু দ্য নেচার অফ রিসার্চ হাইপোথিসিস, ওয়ান টেল টেস্ট, টু টেল টেস্ট। তাহলে তিন ভাবে ক্লাসিফিকেশন করা হয় স্ট্যাটিস্টিক্যাল টেস্টগুলোকে। তাহলে আমরা একটু দেখি প্যারামেট্রিক এন্ড নন প্যারামেট্রিক টেস্টগুলো কি কি আছে। প্যারামেট্রিক টেস্ট হচ্ছে নিউমেরিক্যাল ডাটা মেজার্ড অন ইন্টারভ্যাল অর রেশিও স্কেল, নরমাল ডিস্ট্রিবিউটেড ডাটা। কি কি আছে এক্সাম্পলগুলো পরীক্ষা আসে, টি টেস্ট, এফ টেস্ট দ্যাট ইজ অ্যানোভা, জেড টেস্ট, পিয়ারসন্স কোরিলেশন কোএফিসিয়েন্ট টেস্ট এন্ড রিগ্রেশন টেস্ট। আর নন প্যারামেট্রিক টেস্ট এখানে হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা মেজার্ড অন নমিনাল অর অর্ডিনাল স্কেল। এখানে হচ্ছে ইন্টারভ্যাল অর রেশিও স্কেল, এগুলো মনে রাখতে হবে। আর নমিনাল অর অর্ডিনাল স্কেল শোয়িং ফ্রিকোয়েন্সি, র্যাঙ্ক, প্রপোর্শন। Quantitative data with asymmetric or skewed distribution, no assumption about the shape of data distribution of in population, very important পাঁচটা ক্রাইটেরিয়া। এক্সাম্পল গুলো যদিও বেশি পরীক্ষা আসে, যে এক্স স্কোয়ার, ফিশার টেস্ট, ম্যান হুইটনি টেস্ট, প্রত্যেকটা টেস্ট মনে রাখতে হবে। উইলকক্সন র্যাঙ্ক টেস্ট, সাইন টেস্ট, প্রপোর্শন টেস্ট, অ্যানোভা, স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন, অ্যানোভা। এখন এই প্রত্যেকটা টেস্ট সম্পর্কে বুঝতে যান, বিশাল রিসার্চের ব্যাপার এগুলো। যারা আপনার রিসার্চ মেথোডোলজির উপর ক্যারিয়ার করবে, ডিগ্রি করবে, তাদের জন্য দরকার। আমাদের পরীক্ষার জন্য শুধু প্রিকন্ডিশনস এন্ড টেস্টের নামগুলো দরকার। ওকে, নাও চয়েস অফ টেস্ট, এইটা সিঙ্গেল বেস্টে আসার জন্য খুব চমৎকার একটা বক্স, যে টু মেক আউট ডিফারেন্স বিটুইন টু গ্রুপস, চয়েস অফ টেস্ট ইজ, চয়েস অফ টেস্ট ইজ পেয়ার্ড ডিজাইনে কি কি টেস্ট, আনপেয়ার্ড ডিজাইনে নেচার দরকার নাই। পেয়ার্ড আনপেয়ার্ড ডিজাইন হচ্ছে আনপেয়ার্ড জেড টেস্ট, ম্যান হুইটনি টেস্ট, উইলকক্সন র্যাঙ্ক টেস্ট, ম্যান হুইটনি টেস্ট, প্রপোর্শন টেস্ট। আর পেয়ার্ড ডিজাইনের মধ্যে পেয়ার্ড। এখন ঘটনা হচ্ছে এটা একটু মেমোরাইজ করতে হবে, কারণ আপনারা দেখেছেন আমি বায়োস্ট্যাটিস্টিক্স এক্সামে এটা দিয়েছি। এটা মনে রাখতে হলে এইটার ভিতরে ঢুকতে হবে, এই প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে পড়তে হবে। এখন আমাদের ওই টাইম নেই, এখন একটু মেমোরাইজ করতে হবে পরীক্ষা পাসের জন্য। আনপেয়ার্ড ডিজাইন, পেয়ার্ড ডিজাইনে কি কি টেস্ট করে, টু মেক আউট ডিফারেন্স বিটুইন টু গ্রুপস। ওকে, to make out difference between, sorry, to three or more groups, choice of test is unpaired and paired এর মধ্যে এই যে এই টেস্ট গুলোর নাম।
ক্রুস্কাল ওয়ালিস টেস্ট, নাম শুনলে বলতে হবে 3 বা ততোধিক। ঠিক আছে, ফ্রাইডম্যান টেস্ট এন্ড কক্রানস কিউ টেস্ট। ওকে, এই ন্যাচার দরকার নেই, এগুলো প্রয়োজনে কেটে দিবেন, শুধু টেস্টের নামগুলা। ওকে, so assessment of correlation or association between two variables. Choice of test is Pearson's correlation coefficient, is Pearson's rank correlation test, is Pearson and Kendall's rank correlation test, point biserial correlation test, and X square test for trends. খালি নাম। ওকে, নাও আমরা আমাদের শেষের দিকে চলে আসছি, সেন্সিটিভিটি এন্ড স্পেসিফিসিটি। আচ্ছা, এখন একটা কোশ্চেন আসে পরীক্ষায় যে কমন টুলস ইউজ টু অ্যাসেস দ্য পারফরমেন্স অফ ডায়াগনস্টিক টেস্ট। এইটা একবার কোশ্চেন আসছিল যে ডায়াগনস্টিক টেস্ট মানে কমন টুলস ইউজ টু অ্যাসেস দ্য পারফরমেন্স অফ ডায়াগনস্টিক টেস্টের পারফরমেন্স অ্যাসেস করার জন্য কমনলি কি কি টুল ইউজ করা হয়, এই নামগুলো আগে আপনাকে জানতে হবে। কমনলি 1 নম্বর হচ্ছে সেন্সিটিভিটি, 2 নম্বর হচ্ছে স্পেসিফিসিটি, এখানে দেখাই নেই, 2 নম্বর হচ্ছে স্পেসিফিসিটি, 3 নম্বর হচ্ছে পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু, 4 নম্বর হচ্ছে নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু, 5 নম্বর হচ্ছে অ্যাকুরেসি অর এফিকেসি, এটা আমি দেখাইনি এখানে। 5 নম্বর অ্যাকুরেসি অর এফিকেসি, 6 নম্বর পজিটিভ লাইকলিহুড রেশিও, 7 নম্বর নেগেটিভ লাইকলিহুড রেশিও। ঠিক আছে, 7 নম্বর কি নেগেটিভ লাইকলিহুড রেশিও। এই 7টা জিনিস, এই 7টা টুল বা 7টা ইন্ডেক্স ইউজ করা হয় টু অ্যাসেস দ্য পারফরম্যান্স অফ ডায়াগনস্টিক টেস্ট, অ্যাসেস দ্য পারফরম্যান্স অফ ডায়াগনস্টিক টেস্ট। এখন সেনসিটিভিটি মানে কি, সেন্সিটিভ ইকুয়েশনটা গুলো একটু দেখেন। এখন এই ইকুয়েশনটা যে a বাই a প্লাস c 100 বললাম, এই এ টিপি টিপি এফএন কোড আসবে, এইটা একটু কষ্ট করে ডেভিডসনটা আপনারা প্রথম চ্যাপ্টারটা দেখবেন। ডেভিডসনের একটা বক্স আছে যে টেস্টের নাম ডিজিজ পজিটিভ, ডিজিজ নেগেটিভ, পজিটিভ, ওই ছকটা আমার তুলতে মনে নেই। ঠিক আছে, তো এক কথায় যদি আমরা খেয়াল করি যে সেন্সিটিভিটি মানে হচ্ছে হ্যাঁ কে হ্যাঁ বলার ক্ষমতা, হ্যাঁ কে হ্যাঁ বলার ক্ষমতা, সত্যকে সত্য বলার ক্ষমতা হচ্ছে সেন্সিটিভিটি। যেমন দেখেন, পার্সেন্টেজ অফ ডিজিজ পজিটিভ হু আর টেস্ট পজিটিভ, পার্সেন্টেজ অফ ডিজিজ হু আর টেস্ট পজিটিভ, মানে একটা এসএলই পেশেন্টের এনা পজিটিভ, এসএলই এর সাইন সিম্পটম আছে, আপনি এনা করলেন, আপনি পজিটিভ পেলেন, আপনি বলে দিবেন ইয়েস, বলবেন স্যার আমার কি এসএলই আছে, হ্যাঁ আপনার যে সাইন সিম্পটম ছিল ওই অনুযায়ী যে টেস্ট এনা পজিটিভ আছে, মানে আপনার এসএলই থাকার সম্ভাবনা 95%, কারণ এনা ইজ 95% সেনসিটিভ ফর এসএলই। ঠিক আছে, 95%। এছাড়াও আরো অন্যান্য ক্ষেত্রে অ্যানা পজিটিভ হতে পারে। সো টেস্ট পজিটিভিটি অ্যামং দ্য ডিজিজ পজিটিভ সাবজেক্ট, তাহলে এই যে এসএলই পেশেন্টের টেস্ট পজিটিভ, অবশ্যই অ্যানা পজিটিভ আসবে। প্রবাবিলিটি অফ পজিটিভ টেস্ট রেজাল্ট ইন এন ইন্ডিভিজুয়াল উইথ দ্য ডিজিজ, তিনটা কথা কিন্তু সেম, মানে যার ডিজিজ আছে তার ওই টেস্টটা পজিটিভ আসবে, এটা হচ্ছে সেন্সিটিভিটি। অ্যাবিলিটি অফ এ টেস্ট টু কারেক্টলি ডায়াগনোজ দ্য ইন্ডিভিজুয়াল উইথ দ্য ডিজিজ, দেখেন এই চারটা কথাই একই কথা ঘুরে লেখছে। তাহলে ইফ সেন্সিটিভিটি ইনক্রিজে, যত সেন্সিটিভ বাড়বে ফলস নেগেটিভিটি কমবে, এই কথাটাই পরীক্ষা আসছে। যত সেন্সিটিভিটি বাড়বে ফলস নেগেটিভ হওয়ার সম্ভাবনা তত কমবে। দ্যাট 100% সেন্সিটিভ টেস্ট মিন্স ফলস নেগেটিভ 0. So test with high sensitive test is useful to exclude diagnosis because a negative test result of highly sensitive test is really interpreted as a disease negative since there is less chance of false negative. তার মানে যদি কোনো পেশেন্টের, মানে এসএলই পেশেন্টের যদি অ্যানা নেগেটিভ আসে, তাহলে তার আমরা এক চোখ বন্ধ করে বলে দিবেন যে না আপনার এসএলই নাই। তার মানেই হচ্ছে পার্সেন্টেজ ডিজিজ পজিটিভ ওর টেস্ট পজিটিভ, মানে হচ্ছে হাকে হা বলার ক্ষমতা। আপনি এনা পজিটিভ, ইয়েস আপনার এসএলই আছে, এনা নেগেটিভ, না আপনার এসএলই নাই। ক্লিয়ার? এবং দিস ইজ নট এফেক্টেড বাই প্রিভ্যালেন্সি। এবং এটা এই যে দেখেন কিভাবে ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ রেট ইকুয়াল টু 1, তাহলে ডিজিজ পজিটিভ 100% টেস্ট পজিটিভ মানে false negative 0 equal to 100%. Clear? Because in all disease positive individual, test result will be either true positive or false negative. So এটাকে যদি আপনি এই 1 এর এই পাশে মাইনাস টি পেয়ার নিয়ে আসেন, 1 minus t pair equal to false negative. The sensitivity is equivalent to true positive result. কারণ সেন্সিটিভিটি মানে হচ্ছে তার ডিজিজ আছেই আছে, এটাই বোঝাচ্ছে। আর এই যে a বাই a প্লাস c এর রিলেশনটা আপনি ওই বক্সটা দেখতে হবে ডেভিডসনের। ওকে, আচ্ছা, সেম স্পেসিফিসিটি, না কে না বলার ক্ষমতা, এটাও যেমন নট এফেক্টেড বাই প্রিভ্যালেন্স, এটাও নট এফেক্টেড, না কে না বলার ক্ষমতা। ঠিক আছে, যেমন আপনার এসএলই পেশেন্টের অ্যান্টি স্মিথ অ্যান্টিবডি হাইলি স্পেসিফিক, অ্যান্টি স্মিথ অ্যান্টিবডি যদি পজিটিভ হয় তার মানে এসএলই আছে, অ্যান্টি স্মিথ অ্যান্টিবডি যদি নেগেটিভ হয় তার এসএলই নাই। তাহলে পার্সেন্টেজ অফ ডিজিজ নেগেটিভ হু আর টেস্ট নেগেটিভ, না কে না বলার ক্ষমতা। টেস্ট নেগেটিভিটি অ্যামং দ্য ডিজিজ নেগেটিভ সাবজেক্ট, টেস্ট নেগেটিভ তার মানে ডিজিজও নাই,
অ্যান্টিস্মিথ অ্যান্টিবডি নেগেটিভ মানে তার নাই, এনা নেগেটিভ মানে তার নাই। ঠিক আছে, এনা ইজ 95% সেন্সিটিভিটি ফর এসএলই, বাট এখানে এনা আমরা আনবো না, এখানে আনবো অ্যান্টিস্মিথ অ্যান্টিবডি, অ্যান্টিস্মিথ অ্যান্টিবডি স্পেসিফিক ফর এসএলই। আমি একটা এসএলই দিয়ে বলছি। আবার যদি আপনি যেমন মনে করেন ফ্র্যাকচার ফিমার, ফ্র্যাকচার হেড অফ নেক অফ দ্য ফিমার, একটা পেশেন্ট ট্রমার হিস্ট্রি আছে, তার ক্ষেত্রে এক্স রে টেস্ট হচ্ছে সেন্সিটিভ টেস্ট। এক্স রে করলে কিন্তু ফ্র্যাকচার বুঝে যায়, আর এমআরআই হচ্ছে স্পেসিফিক টেস্ট। তার মানে এক্স রে করে যদি আপনি দেখেন ফ্র্যাকচার আছে, তার মানে এক্স রে যেহেতু হাইলি সেন্সিটিভ, তার মানে তার ফ্র্যাকচার আছে। ঠিক আছে, এক্স রে করে আপনি কিছু বুঝতেছেন না, এখন আপনি এমআরআই করলেন, এমআরআই যদি স্পেসিফিক, এমআরআই করে দেখলেন যে না এমআরআই তে কিছু নাই, তার মানে তার ফ্র্যাকচার হয় নাই। হাইলি আপনি বোল্ডলি বলে দিতে পারবেন, এই জন্যই বলা হয় পার্সেন্টেজ অফ ডিজিজ নেগেটিভ আর টেস্ট নেগেটিভ। তাহলে এমআরআই নেগেটিভ মানে পার্সেন্টেজ অফ ডিজিজ নেগেটিভ নাই। ক্লিয়ার? এটাই বলেছে। আর এটা একদম সেম সেন্সিটিভ উল্টা, যদি স্পেসিফিসিটি ইনক্রিজ ফলস পজিটিভ ডিক্রিজ, এখানে ছিল ফলস নেগেটিভ ডিক্রিজ, জাস্ট উল্টা রিভার্স করে দিবেন। নট এফেক্টেড বাই প্রিভ্যালেন্সি, ভেরি সিম্পল, এটার উল্টা একদম সেম, এটার উল্টা করে দিবেন। ওকে, পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু, এই যে এতক্ষণ যা বললাম এটারই পার্সেন্টেজ আকারে প্রকাশ করাটাকে বলে পজিটিভ প্রেডিক্ট বলে, পার্সেন্ট অফ টেস্ট পজিটিভ হোয়াট টু রেট ইজ পজিটিভ, শেষ, পার্সেন্টেজ করে দিবেন। তাহলে ইফ পিপিভি ইনক্রিজেস ফলস পজিটিভিটি ডিক্রিজেস, এফেক্টেড বাই প্রিভ্যালেন্সি, এটাও এফেক্টেড, ওই দুটো ছিল এফেক্টেড নট এফেক্টেড বাই প্রিভ্যালেন্সি, এই দুইটা এফেক্টেড বাই প্রিভ্যালেন্সি। এটার পার্সেন্টেজ আকারে প্রকাশ করাকে বলা হয় যেমন ইফ স্পেসিফিক ইনক্রিজ ফলস পজিটিভ ডিক্রিজ, এখানে পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু ইনক্রিজেস ফলস পজিটিভ ডিক্রিজেস। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে, সেন্সিটিভিটি আর স্পেসিফিটি ক্ষেত্রে কিন্তু রিভার্স হয়ে গিয়েছে। ওকে, সো ক্রাইটেরিয়া ফর গুড স্ক্রিনিং টেস্ট: হাই সেন্সিটিভিটি এন্ড হাই স্পেসিফিসিটি, low cost and low risk, valid, reliable and acceptable, confirmatory test available and practical। এই চারটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, একটু দেখে যাবেন। নাও হাইপোথেসিস টেস্টিং, একদম তিনটা টেস্ট দেখাবো, চারটা টেস্ট, এই চারটা টেস্টই আপনাদের পরীক্ষার জন্য আসে, পরীক্ষায় বেশি বেশি আসে। যেমন স্টুডেন্ট টি টেস্টের শর্তগুলো এখানে আসে, এটা আমরা দেখবো যে স্টুডেন্ট টেস্ট কম্পারিজন বিটুইন টু মিনস অফ টু গ্রুপ, দুইটা গ্রুপের দুইটা মিনের মধ্যে কম্পেয়ার করা, কোয়ান্টিটেটিভ ডাটা ইন নর্মাল ডিস্ট্রিবিউশন অফ টি ডিস্ট্রিবিউশন, স্যাম্পল সাইজ লেস দেন 30 হতে হবে। ঠিক আছে, ইনফ্যাক্ট a sample size less than 30, t-test is a must, but a sample size greater than 30, either t-test or z-test is done। তাহলে sample size 30 এর বেশি হলে t-test z-test দুইটাই করা যেতে পারে। তাহলে z-test হচ্ছে comparison between two means of two separate groups, এখানে দেখেন two means of two groups, two means of two separate independent groups, quantitative data, এটাও quantitative data in normal distribution or t-distribution, same sample size more than 30। okay, chi-square test precondition to measure the association or relationship between two quantitative variables, unpaired design, random sample। okay, আচ্ছা, Wilcoxon sign rank test, এটা স্যারদের মুখে অনেক শুনছি। It is alternative to pair t-test, comparison between data of two dependent groups, quantitative data but in skewed distribution। মনে রাখেন, how to perform: give the type values of the mean of the ranks and rank the difference, ignorance is the sign and omitting any zero। ওকে, কোনো জিরো অমিট করা যাবে না। সো উইলকমসন সাইন র্যাঙ্ক সাম টেস্ট আমরা পড়েছি ডিটেইলস, কিন্তু আপনাদের লাগবে না, খালি জাস্ট এটা আসবেও কিনা জানি না, কিন্তু এটা প্রিকন্ডিশন গুলো একটু চারটা টেস্টের দেখে যাবেন পরীক্ষার আগে। সো এই ছিল আমাদের মোটামুটি বায়োস্ট্যাটিস্টিক্স। চেষ্টা করেছি একটু সহজ করে বলার জন্য, কিন্তু বায়োস্ট্যাটিক্স আসলে সহজ জিনিস যায় না বলা সহজে, সহজ কথা। আপনারা আমি যতটুকু দেখিয়েছি এটুকু পড়লে আমার মনে হয় পরীক্ষায় ইনশাল্লাহ সবগুলো অ্যান্সার করতে পারবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।